কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের আমরা ইম্পর্টেন্ট কিছু ম্যাথ নিয়ে আজকে হাজির হয়েছি। তো আমরা শুরু করছি। আমাদের প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা যে একটি ব্লক ঘর্ষণহীন তলে অভিকর্ষের প্রভাবে গড়িয়ে চলে। তো তলটি আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার লুপে শেষ হয়। তো এই ব্লকটিকে সম্পূর্ণ বৃত্তাকার পথ অতিক্রম করতে ন্যূনতম কত উচ্চতা থেকে যাত্রা করতে হবে, এটা আমাদের হচ্ছে প্রশ্ন। তো চলো আমরা এটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। তাহলে দেখো, আমাদের যেটা বলা হয়েছে, একটা ব্লক ছিল যেটা ঘর্ষণহীন একটা তলে অভিকর্ষের প্রভাবে গড়িয়ে চলছে। তো অবশ্যই গড়িয়ে চলার জন্য সমতল হইলে হবে না, সেটাকে অবশ্যই একটা হেলানো তল হতে হবে। তাহলে আমরা এখানে একটা হেলানো তল কল্পনা করে নিচ্ছি। ধরে নিলাম এটা হচ্ছে একটা হেলানো তল, এবং দেখো বলা হয়েছে তলটি আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার লুপে। তো আর ব্যাসার্ধের একটা বৃত্তাকার লুপে এটা শেষ হয়, অর্থাৎ এই তলটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা কি হয়েছে বলতো, একটা বৃত্তাকার এরকম একটা লুপ এখানে আছে। তো চলো আমরা বানাও, এটা হচ্ছে সেই বৃত্তাকার লুপ। তাহলে প্রশ্নে বলা হয়েছে যে এই বৃত্তাকার লুপটার ব্যাসার্ধ কত। বৃত্তাকার লুপটার ব্যাসার্ধ হচ্ছে তোমার আর, এটা রেডিয়াস আর দিয়ে দেওয়া আছে। তাহলে আমাদের এখন বলা হয়েছে যে ব্লকটি সম্পূর্ণ বৃত্তাকার পথ অতিক্রম করতে ন্যূনতম কত উচ্চতা থেকে যাত্রা আমাদের করতে হবে। তাহলে খেয়াল করে দেখো, এই যে তলটা দেওয়া আছে এখানে, এই তলের সর্বোচ্চ যে বিন্দু সেখানে ধরে নাও একটা কি ছিল, ব্লক ছিল, যে এই ব্লকের ভর হচ্ছে এম। এখন এই ব্লকটা অভিকর্ষের প্রভাবে গড়িয়ে চলছিল, তো এর আদিবেগটা আমরা 0 চিন্তা করলাম, এবং এটা এই তল বেয়ে গড়িয়ে যাবে। এবং খেয়াল করে দেখো, তল বেয়ে যখন এটা এইখানে পৌঁছাবে তখন এখানে একটা কি লুপ তৈরি হয়েছে বলো তো, একটা বৃত্তাকার লুপ এখানে ক্রিয়েট হয়েছে। তো আমরা এটা একটু যদি এখানে আচ্ছা, মোটামুটি ছবিটা এরকম আর কি। হ্যাঁ, তাহলে দেখো এই তলটা যে লুপটা যেখানে শেষ হচ্ছে, তলটা যেখানে শেষ হচ্ছে সেখানে একটা বৃত্তাকার লুপ ক্রিয়েট হয়েছে। তো আমাদের প্রশ্ন হচ্ছে, এই যে তলটা এখানে দেওয়া আছে, এই হেলানো তলের হাইটটা মিনিমাম কত হতে হবে, এই হাইটটা মিনিমাম কত হতে হবে যেন এই ব্লকটা কি করতে পারে। খেয়াল করে, এখান থেকে গড়িয়ে এসে এই লুপটা পুরোটা ঘুরে তার যাত্রা কমপ্লিট করতে পারে। তাহলে এটার জন্য আমরা কি করব, এখানে বেশ কিছু বিন্দু আমরা চিন্তা করে নিই। যেমন ধরে নিচ্ছে এটা এ পয়েন্ট, এবং খেয়াল করো এই লুপটার বৃত্তাকার লুপের এই পয়েন্টটার নাম দিলাম আমরা বি পয়েন্ট। তাহলে আমরা দুইটা পয়েন্ট চিন্তা করলাম, হেলানো তলের সর্বোচ্চ বিন্দুটা হচ্ছে এ পয়েন্ট, এবং এখানে যে বৃত্তাকার যে লুপটা আছে তার হাইস্ট পয়েন্টটা হচ্ছে বি পয়েন্ট। তো এতগুলো পয়েন্ট থাকতে এই দুইটাই কেন আমরা চিন্তা করলাম, রাইট? বাকিগুলো আমরা কেন অন্য কোনো বিন্দু নিয়ে আলোচনা কেন করতেছি না? এই রিজনটা হচ্ছে, দেখো যাত্রা শুরু তো করছে সে এ বিন্দুতে, এখান থেকে সে যাত্রা শুরু করবে। সো এইটা একটা ভাইটাল পয়েন্ট, সে কত হাইট থেকে যাত্রা স্টার্ট করলো। সেকেন্ড অফ অল, দেখো আমাদের কাজ হচ্ছে এই লুপটা ঘুরে ফেলা। তো দেখো এটা এমন হতে পারে কিনা যে যদি তার সাফিসিয়েন্ট হাইট যদি না হতো, হাইট যদি কম হতো, তাহলে দেখা যেত এখান থেকে গড়িয়ে পড়ে সে হয়তো অল্প কিছু দূর উঠে তারপরে আবার নিচের দিকে পড়ে যেত, অর্থাৎ সম্পূর্ণটা সে ঘুরে আসতে পারতো না। তো সে যে পুরোটা ঘুরছে, এইটা আমরা এনশিওর হব কিভাবে? তো এনশিওর হওয়ার জন্য দেখো, এই বৃত্তাকার লুপের শীর্ষবিন্দু পর্যন্ত যদি একবার সে পৌঁছাতে পারে, যদি কোন বিন্দু পর্যন্ত বলো, একদম শীর্ষবিন্দু পর্যন্ত যদি পৌঁছাতে পারে, তাহলে কিন্তু খুব সহজেই গ্র্যাভিটির প্রভাবে একাই সে বাকিটুকু চলে আসবে। অর্থাৎ আমাদের এখানে কি করতে হবে, লুপটার সামহাও কোনো মতে যদি আমরা কোথায় পৌঁছাতে পারি, বি বিন্দুতে পৌঁছাতে পারি, তাহলে বাকি লুপটা কিন্তু একাই সে অতিক্রম করে ফেলতে পারবে। এই জন্য আমরা এখানে বি পয়েন্টার আমরা কাউন্ট করতেছি। তাহলে খেয়াল করো, লুপটা সম্পূর্ণভাবে অতিক্রম করতে পারবে কখন? আমরা বলতে পারবো লুপটি সম্পূর্ণ অতিক্রম করতে পারবে, সম্পূর্ণ অতিক্রম করবে, লুপটি সম্পূর্ণ অতিক্রম করবে যদি কি হয় বলো, কোনো মতে বি বিন্দুতে পৌঁছাতে পারে, কোনো মতে সে বি বিন্দুতে যেতে পারে, সামহাও তাকে বি বিন্দুতে যেতে হবে। আচ্ছা, এখন আসো আমরা চিন্তা করব কোন শর্তে সে বি বিন্দুতে আসতে পারবে, কোন শর্তে সে বি বিন্দুতে আসতে পারবে। তো আমরা এখানে ম্যাথটা শক্তির নিত্যতার কনসেপ্টে আমরা হেল্প নিব। তো সেটা কিভাবে দেখো, প্রথমত এই যে বিন্দুটা, এই পয়েন্টে মোট যে শক্তি হবে, শক্তি নিত্যতা কি বলে, বি বিন্দুতে অবশ্যই মোট শক্তি সেটা হতে হবে। শক্তি নিত্যতা অনুযায়ী এ এবং বি বিন্দুতে শক্তি কেমন হয়, সমান হয়।
তো আমরা দেখো এ বিন্দুতে যেহেতু তার কোনো কি ছিল না বলো, বেগ ছিল না, তাহলে তার শক্তির সম্পূর্ণ অংশটা আসবে কোত্থেকে, তার বিভব শক্তি থেকে। এবং সেই বিভব শক্তির জন্য কি প্রয়োজন, একটা এইচ প্রয়োজন, যেটাই কিন্তু এই ম্যাথের কাঙ্ক্ষিত আমার আনসার। তাহলে আমরা বিভব শক্তির পার্টটা আমরা পাইলাম, অর্থাৎ এ বিন্দুর শক্তি আমরা হয়তো পেয়ে যাব। এবং খেয়াল করো বি বিন্দু যেটা, বি বিন্দুতে আমরা কি বলছি, কোনো মতে সে এখানে পৌঁছাতে পারলেই হবে। আমরা কিন্তু লিখছি দেখো, যদি কোনো মতে সে বি বিন্দুতে পৌঁছাতে পারে তাহলে এই লুপটা ঘুরতে পারবে। তো বি বিন্দুতে একটা হাইট যেহেতু আছে, এখানে বিভব শক্তি তো অবশ্যই আছে। তো আমরা জানতে চাই বি বিন্দুতে কোনো বেগ থাকবে কি না, বা থাকলেও কতটুকু বেগ থাকতে হবে। তাহলে চলো আমরা বি বিন্দুতে বেগটা বের করতে চাই। তো খেয়াল করো এখানে বিতে বেগ বের করার জন্য আমরা কিছু ফোর্স আগে একটু চিন্তা করি, কি কি ফোর্স এখানে আছে। যেমন তোমরা জানো বৃত্তাকার পথে যখন কোনো বস্তু ঘোরে তখন সে কেন্দ্র বিমুখী একটা বল অনুভব করে। ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের বাইরের দিকে সে একটা কেন্দ্র বিমুখী বল অনুভব করে। সো আমরা এখানে কি করলাম, এখানে আমরা একটা কেন্দ্র বিমুখী বল, যেটার সূত্র তোমরা জেনে থাকবা mv²/r। তাহলে আমরা একটা কেন্দ্র বিমুখী বল নিয়ে নিলাম mv²/r। এরপরে খেয়াল করো বি বিন্দুতে আর কোনো ফোর্স আছে কিনা। তো অবশ্যই যেহেতু ব্লকটার একটা ভর ছিল, তো এই ব্লকটাই তো এখানে যাচ্ছে আলটিমেটলি, তাই না? তাহলে বি বিন্দুতে অবশ্যই এই ব্লকের কি একটা ওজন আছে। তাহলে এই ওজনটা কাজ করবে কোন দিকে বলো, খাড়া নিচের দিকে। তাহলে বলা যাচ্ছে খাড়া নিচের দিকে এখানে কি পাচ্ছি আমরা, একটা ওজন পাচ্ছি। তাহলে খেয়াল করো ওপরের দিকে কি পাচ্ছি আমরা, কেন্দ্র বিমুখী বল যেটা হচ্ছে mv²/r, এবং নিচের দিকে আমরা কি পাচ্ছি, w। তো চিন্তা করো এই দুইটা ফোর্সের রিলেশনটা কেমন হতে পারে এখানে, অর্থাৎ আমাদের এই লুপটা ঘোরার জন্য এই ফোর্স দুটা কেমন হওয়া লাগবে। তো চিন্তা করো যদি কোনোভাবে বি পয়েন্টে এই mv²/r এর চেয়ে যদি ডাব্লিউটা কি হয়ে যায়, বড় হয়ে যায়, তাহলে নিচের ফোর্সটা যদি বড় হয়ে যায় তাহলে বি বিন্দুতে ব্লকটা কি হয়ে যাবে বলো তো, নিচের দিকে পড়ে যাবে। তা আমরা তো চাচ্ছি না সে নিচে পড়ে যাক, আমরা চাই সে লুপটা বাকিটুকু ঘুরে আসুক। তাহলে তাকে ধরে রাখতে হবে ওই জায়গাটাতে। তো চিন্তা করে দেখো তো, ধরে রাখার জন্য এই যে mv²/r এর মানটা, সেটা কি ডাব্লিউ এর সমান অথবা বেশি হতে হবে। তো বেশি কেন চিন্তা করো, ধরো সে এটা হচ্ছে 10 আর এইখানে আছে কত 20, নিচেরটা 10 উপরেরটা 20, তাহলে কি হবে, উপরের দিকে ফোর্সটা বেশি থাকলো। তো উপরে যদি ফোর্স বেশি থাকে তাহলে ওই যে তলটা বৃত্তাকার যে লুপটা, সেখানে কিন্তু ওই ব্লকটাকে আটকে থাকবে। অথবা যদি এটা ইকুয়ালও হয় তাও কিন্তু এই ব্লকটা ওখানে ব্যালেন্সে থাকতে পারবে। অর্থাৎ খেয়াল করো আমরা যেটা বুঝলাম, বি বিন্দুতে ব্লকটা টিকে থাকতে পারবে যদি কি হয়, বি বিন্দুতে ব্লকটি টিকে থাকতে পারবে যদি বিতে ব্লক টিকে থাকবে, বি বিন্দুতে ব্লক টিকে থাকবে যদি কি হয়, বাইরের দিকে যে mv²/r ফোর্সটা আছে সেটা কার সমান, অ্যাকচুয়ালি শুধু সমান না, সেটা কি হইতে হবে বলো তো, এটা ডাব্লিউ এর চেয়ে বড় বা কি সমান হইতে হবে। খেয়াল করে দেখো এখানে ডাব্লিউ এর চেয়ে কি mv²/rটা সমান হইলেও চলবে বা বড় হইলেও চলবে, রাইট? আচ্ছা, তাহলেই কিন্তু সে নিচে আর পড়ে যাচ্ছে না। এখন খেয়াল করে দেখো আমরা কি বলছি কোশ্চেনে, যে দেখো উদ্দীপকে মানে প্রশ্ন আমাদের চাওয়া হয়েছিল মিনিমাম কত হাইট থেকে যাত্রা করতে হবে, মানে আমাদের এখানে মিনিমাম তথ্যটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে খেয়াল করো হাইট মিনিমাম যদি আমরা চাই তাহলে অবশ্যই বি বিন্দুতে আমরা কি চিন্তা করব বলো তো, এই যে mv²/rটা এটা কি ডাব্লিউ এর সমান বা বেশি হওয়া লাগবে। তাহলে মিনিমাম কতটুকু হওয়াই লাগবে, সমান। mv²/rটা ডাব্লিউ এর কি সমান বা বেশি, তাহলে মিনিমাম কতটুকু হওয়াই দরকার, সমান তো হইতেই হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে মিনিমাম এইচ, যদি মিনিমাম চাই আমরা এইচ মিনিমামের ক্ষেত্রে কি পাচ্ছি বলো তো, mv²/r এটা কার সমান হবে, ডাব্লিউ এর সমান হওয়া লাগবে। তাহলে এখান থেকে কিন্তু আমরা দেখো আমাদের ম্যাথের আনসারটা পেয়ে যাব। এখান থেকে যদি আমরা লিখি যে ভিটা কত হবে, দেখো ডাব্লিউকে ভাঙলে তো mg বলা যায়, তো সেখান থেকে এম আর এম আমরা যদি কাটাকাটি করে দেই, v² সমান হয় rg, অর্থাৎ v √r/rg। তাহলে দেখো এই যে বেগটা সেটা কোন বিন্দুর বেগ বের করা হলো, কোন বিন্দুর বেগ বের করলাম বলো, যেহেতু এই শর্তটা বি বিন্দুর জন্য প্রযোজ্য, তাহলে এই শর্ত থেকে যে বেগটা আসলো সেটাও কি বি বিন্দুরই বেগ, রাইট? তাহলে এই বেগটা কোন বিন্দুর বেগ বলো, বি বিন্দুর বেগ। তাহলে যেহেতু আমরা এখন বি বিন্দুর বেগটা পেয়ে গেলাম, তাহলে এখন আমরা কি করব, শক্তির নিত্যতাটা অ্যাপ্লাই করে ফেলি। তাহলে চলো শক্তির নিত্যতা অনুযায়ী আমরা কি বলতে পারি, আমাদের শক্তি নিত্যতা শিখায় যে এ বিন্দুর মোট শক্তি এবং বি বিন্দুর মোট শক্তিটা কেমন হবে বলো তো, সমান। এ আর বি বিন্দুর মোট শক্তিটা আমরা সমান পাবো। তাহলে খেয়াল করে আমরা লিখবো যে শক্তির নিত্যতা অনুসারে, শক্তির
নিত্যতা অনুসারে আমরা বলতে পারবো ই এ সমান ই বি, দুইটা এনার্জি কেমন সমান। আচ্ছা এখন দেখো এই যে ই এ বিন্দুতে আমাদের কি এনার্জি ছিল দেখে আসো জাস্ট, এ বিন্দুতে শুধুমাত্র কোনো বেগ তো ছিল না, তাহলে এ বিন্দুর টোটাল এনার্জিটাই কি তার বিভব শক্তি, আর বিভব শক্তির সূত্র কি হবে mgh। তাহলে আমরা এ বিন্দুর এনার্জি পাচ্ছি কত mgh, সেই মিনিমাম যে হাইটটা, হ্যাঁ সেটা। আর এবার খেয়াল করো বি বিন্দুতে কিন্তু একটা হাইটও আছে, একটা বেগও এখানে আমরা বের করে নিছি। তাহলে বি বিন্দুর শক্তির মধ্যে দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা বিভব শক্তি একটা গতিশক্তি। সো দেখো বি বিন্দুর হাইট কতটুকু হতে পারে, এইটুকু বি বিন্দুর হাইট, এবং দেখো এটা কিন্তু এই বৃত্তাকার লুপের ব্যাসের সমান, তাই না? তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ এই ব্যাসটা কত হবে 2r, অর্থাৎ হাইটটা হচ্ছে 2r। তাহলে বি বিন্দুর হাইটটা আমরা বলতেছি কত 2r। তাহলে এম জি বি বিন্দুর হাইট হচ্ছে 2r। আচ্ছা এরপর আসো গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, এবং খেয়াল করো আমরা বি বিন্দুর বেগ পাইছি কত √r/g, মাত্র আমরা বের করলাম √r/g। তাহলে এই মানগুলো যদি এখন এখানে বসানো যায়, তাহলে দেখো সবার মধ্যে থেকে এমটা আমরা বাদ দিতে পারি, এমটা বাদ দিলে, এবং সবার মধ্যে জিও কমন আছে, দেখো এখানে √r/g কে স্কোয়ার করলে জি কিন্তু মুক্ত হয়ে আসে। তো সবার মধ্যে থেকে এমজি যদি বাদ দিয়ে দাও, এমজিগুলো যদি বাদ দিয়ে দাও, তাহলে প্রথমে এখানে থাকতেছে এইচ মিনিমাম সমান সমান এখানে থাকে √2r প্লাস হাফ ইন্টু, দেখো সরি এখানে আমরা স্মল আর লিখে ফেলছি ভুলে, এটা কিন্তু ক্যাপিটাল আর, রাইট? তাহলে হাফ ইন্টু কি আসতেছে বলো তো ক্যাপিটাল আর, কারণ √স্কোয়ার বাদ হয়ে গেছে। তাহলে এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে এইচ মিনিমাম ইকুয়ালস টু 2.5r। সো দিস ইজ দ্য আনসার অফ দিস কোশ্চেন্স, যে এইচ ইকুয়ালস টু কি, এইচ মিনিমাম সমান 2.5r। অর্থাৎ এখানে আমরা যদি সম্পূর্ণ লুপটা ঘুরে আসতে চাই, তাহলে মিনিমাম কত হাইট থেকে যাত্রা শুরু করতে হবে, ব্যাসার্ধের লুপটার ব্যাসার্ধের কত গুণ বলো তো 2.5 গুণ। এর অর্থ হচ্ছে যদি এই লুপের ব্যাসার্ধ হয়ে থাকে 4 মিটার, যদি 4 মিটার ব্যাসার্ধের লুপ হয়, তাহলে হাইট হইতে হবে তার 2.5 গুণ, অর্থাৎ 4-এর 2.5 গুণ কত 10 মিটার। এইভাবে এই ম্যাথটা আমরা সলভ করে ফেললাম। তাহলে আশা করি এই ম্যাথটা বুঝতে পারছো। তো প্রবলেম থাকলে এটা ভিডিওটা পজ করে রিপিট করে আরেকবার দেখতে পারো, এবং কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারলে আমি সেটার রিপ্লাই করে দিব। আচ্ছা তাহলে আমাদের প্রথম প্রশ্নটা শেষ, চলো আমরা এবার দ্বিতীয় প্রশ্নের সমাধানে যাই। দ্বিতীয় যে প্রশ্নটা আমরা এখন নিব সেটা নটরডেম কলেজ ঢাকার প্রশ্ন, এবং প্রশ্নটা তোমার হেলানো তলের একটা ভালো একটা কনসেপ্ট, এবং আশা করি এই প্রশ্নটা যদি ক্লিয়ার করতে পারি আমরা, তাহলে হেলানো তলের অন্য যে কোনো ম্যাথগুলোই আমাদের জন্য সহজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো এই ম্যাথটা সলভ করা যাক। প্রশ্নটা আগে একটু আমরা দেখে নেই। প্রশ্ন বলা হয়েছে দেখো 1000 কেজি ভরের 1000 কেজি ভরের একটি কি দেওয়া ছিল বলো, 1000 কেজি ভরের এটা, আচ্ছা প্রশ্ন কি দেওয়া আছে খেয়াল করো, 1000 কেজি ভরের একটি গাড়ি আনুভূমিক রাস্তা বরাবর, ইম্পর্টেন্ট ওয়ার্ডটা কি, রাস্তাটা কেমন আনুভূমিক রাস্তা। তাহলে আমরা এক কাজ করি, প্রশ্নটা পড়তে পড়তে আমরা এটা একটা সিনারিও একটা কল্পনা করার ট্রাই করি। তাহলে খেয়াল করো এখানে ধরে নিচ্ছে এটা একটা আনুভূমিক, ধরে নাও এই হচ্ছে একটা আনুভূমিক রাস্তা। ওকে, এখন এই আনুভূমিক রাস্তা বরাবর সমবেগে চলতে চলতে 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর, কি বেগে চলতেছিল গাড়িটা মাথায় রাখবো আমরা, সমবেগে চলতেছে, এবং সমবেগে চলতে 100 মিটার দূরত্ব অতিক্রম করার পর ভূমির সাথে 30 ডিগ্রি কোণে ঢালু 20 মিটার দৈর্ঘ্যের একটা রাস্তা বরাবর পাহাড়ের চূড়ায় সে উঠতে শুরু করে। তাহলে খেয়াল করো এই যে রাস্তাটা সমতল যে রাস্তাটা, সেখানে সে আনুভূমিক বরাবর চলতেছিল এবং তার বেগটা সমবেগ ছিল, এবং এই রাস্তা বরাবর 100 মিটার চলার পরেই একটা হেলানো তল শুরু হয়ে গেছে, যেটা কত কোণে হেলানো 30 ডিগ্রি কোণে হেলানো। তাহলে আমরা এখানে একটা 30 ডিগ্রি কোণে একটা হেলানো তল আমরা কল্পনা করে নিলাম। ধরে নিচ্ছি যে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি বলো 30 ডিগ্রি, 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল। আচ্ছা এখন এই ব্লকটা এখানে ছিল বা গাড়িটা এখানে চলতেছিল, গাড়ির ভর ছিল কত কেজি 1000 কেজি, গাড়ির ভরটা 1000 কেজি, এবং খেয়াল করো সমতল রাস্তা বরাবর সে চলছে কত মিটার 100 মিটার, সে এই বরাবর 100 মিটার পথ সে অতিক্রম করছে। ঠিক আছে, আচ্ছা এখন যে হেলানো তলটা আমরা নিলাম, সেই হেলানো তলের কিন্তু কি বলা আছে, দৈর্ঘ্য বলা আছে, কয় মিটার দৈর্ঘ্য 20 মিটার দৈর্ঘ্য। তাহলে বলা যায় হেলানো তল যেটা আছে তার দৈর্ঘ্যটা দেওয়া আছে কত মিটার 20 মিটার, এইটুকু 20 মিটার আমাদের দিয়ে দেওয়া আছে।
আচ্ছা, এখন খেয়াল করো, এরপরে বলা হয়েছে দেখো হেলানো তল যেটা সেটা কিন্তু ঘর্ষণহীন। তার মানে এই তলটাতে, এই হেলানো তলটাতে কোনো ফ্রিকশন নাই, ঠিক আছে। আচ্ছা, দেন কি বলা হয়েছে দেখো যে ঘর্ষণহীন রাস্তা বরাবর পাহাড়ের চূড়ায় উঠতে শুরু করার মুহূর্তে, অর্থাৎ এই যে পাহাড়ের চূড়ায় সেখানে উঠতে শুরু করার মুহূর্ত কোনটা, এই পয়েন্টটা, রাইট। তাহলে শুরু করার মুহূর্তে গাড়ির ইঞ্জিন কি হয়ে যায় বলো তো, বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারবো এই পয়েন্টটাতে, এই পয়েন্টে এসে ইঞ্জিন কি হয়ে গেল, অফ হয়ে গেল। হ্যাঁ, এই পয়েন্টে এসে ইঞ্জিন অফ হয়ে গেছে। তো বলছে গাড়িটি ওই মুহূর্তে তার যে গতিশক্তি আছে, অর্থাৎ খেয়াল করো সে কিন্তু এখানে একটা নির্দিষ্ট সমবেগে চলতেছিল, এবং সেই সমবেগের বেগটা যদি আমাদের বলা নাই, কিন্তু আমরা জানি যে এখানে সে একটা ভি কনস্ট্যান্ট বেগে সে চলতেছিল। তো এই যে সে সমবেগে যাচ্ছে, খেয়াল করো তো, তাহলে এই পথ অতিক্রম করে যখন এই পয়েন্টে আসবে সেখানে অবশ্যই তার একটা বেগ রয়ে গেল। ধর এটা যদি 20 বেগে চলতে থাকে, তাহলে এই পয়েন্টে এসেও কিন্তু সেই 20 বেগটা এখনো আছে। তো এই যে এই পয়েন্টে বেগ যে আছে, বেগের জন্য গতিশক্তিও আছে। এবং খেয়াল করো কোশ্চেনে বলা হয়েছে ওই মুহূর্তে যে গতিশক্তি আছে সেই শক্তি দ্বারা সে পাহাড়ের চূড়ায় উঠতে পারবে ভেবে আর কোনো ব্রেক বল সে প্রয়োগ করে নাই। অর্থাৎ সে ভাবছে তার এখানে যে পরিমাণ গতিশক্তি আছে সেটা দিয়েই সে এই চড়াওটা উঠতে পারবে। আচ্ছা, দেন কি বলা হয়েছে দেখো, আনুভূমিক যে রাস্তাটা তার সর্বত্র একটা ঘর্ষণ আছে, কত নিউটন, 100 নিউটন। তার মানে এই হেলানো তলের এইখানটা ঘর্ষণযুক্ত এবং সেটা 100 নিউটনের একটা ঘর্ষণ বল। আচ্ছা, এবং খেয়াল করো এই যে গাড়িটা আমাদের বলা হলো গাড়ির ইঞ্জিনটার কার্যকর ক্ষমতা কত, 1 কিলোওয়াট, অর্থাৎ গাড়ির ইঞ্জিনের পাওয়ার হচ্ছে 1000 ওয়াট। হ্যাঁ, ইঞ্জিনের পাওয়ারটা 1000 ওয়াট। সো এই হলো এই কোশ্চেনটার সিনারিও। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে দুইটা কোশ্চেন আমরা সলভ করব। তো প্রথম যেটা খেয়াল করো সেটা হলো আনুভূমিক রাস্তা বরাবর সে যে যাচ্ছে, এই রাস্তা বরাবর দূরত্ব অতিক্রম করতে তার কি পরিমাণ শক্তি ব্যয় করতে হয়েছে, অর্থাৎ ব্যয়িত শক্তি বা কৃত কাজে যদি আমরা জানতে চাই, সেইটা এখানকার প্রশ্ন। তো চলো এটা সলভ করা যাক। আচ্ছা, তাহলে দেখো এই সিনারিওটা সলভ করার জন্য আমাদের প্রথম যে প্রশ্ন কি ছিল, যে হেলানো তল বরাবর, না প্রথম প্রশ্নটা ছিল যে সমতল রাস্তা বরাবর যেতে তার কত শক্তি ব্যয় হয়েছে। তাহলে সম্পূর্ণ রাস্তার জন্য কিন্তু না, শুধুমাত্র এই সমতল পোর্শনের জন্য। তো তোমরা একটা জিনিস মনে রাখবা, যে কোনো ঘটনায় তোমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায় যেই কোশ্চেনই সলভ করো না কেন, আমরা যে কোনো ঘটনায় যদি কৃত কাজ নির্ণয় করতে চাই, তাহলে সেই কাজের ক্ষেত্রে একটা সুন্দর একটা সূত্র আমরা মনে রাখতে পারি চাইলে, যেটা দিয়ে সব ম্যাথে সলভ করা যায়। সেটা হলো W সমান mgh প্লাস মডিউলাস হাফ m ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার প্লাস ঘর্ষণ বল যদি থাকে সেই ঘর্ষণ বল গুণন সরণ, যদি কোনো ম্যাথে ব্রেক বল থাকে সেই ব্রেক বল গুণন সরণ। তো মোটা দাগে আমরা এই সূত্রটা মনে রাখতে পারি যে mgh গতিশক্তির পরিবর্তন, ঘর্ষণের জন্য কাজ এবং ব্রেক বলের জন্য কাজ। এটা হেলানো তলের বা অন্যান্য অনেক ম্যাথের ক্ষেত্রে এই সূত্রটা আমরা দিয়ে সহজেই ম্যাথ করে ফেলতে পারি। তাহলে দেখো যদি এই সিনারি অনুযায়ী মান বসাই, তাহলে ফার্স্টে কি আসতেছে, এখানে বলা যায়, আমরা এখানে বলতে পারবো দেখো এম কত দেওয়া ছিল আমাদের কোশ্চেনে, 1000 কেজি ভরের একটা গাড়ির কথা বলা ছিল। জি এর মান ছিল কত, 9.8। এবং দেখো এইচটা কি বলো, আমরা এখন কোন তলে আছি বলো তো, সমতল রাস্তাটাতে আছি। আমরা আছি এখন কোথায়, এই সমতল রাস্তাটাতে। তো বলো সমতল রাস্তায় কি কোনো এইচ আছে, কোনো উচ্চতা আছে? উত্তর হচ্ছে না। তাহলে যেহেতু এই সমতল রাস্তায় কোনো হাইট নাই, হাইটটা হলো 0, তাহলে আমাদের প্রথম পার্টটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। এবার দেখো সেকেন্ড পার্টে কি লাগে, বেগের পরিবর্তন, তাই না, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। কিন্তু বলো তো আমাদের এই প্রথম সমতল পার্টটাতে সে কি ভি কনস্ট্যান্ট বেগে যাচ্ছিল, তাহলে সমবেগে গেলে এই পার্টটাও কিন্তু কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, কারণ আদি বেগ আর শেষ বেগে কোনো পরিবর্তন হয় নাই। আচ্ছা, এরপরে আসো আরও দুইটা পার্ট, একটা হলো ঘর্ষণ গুণন সরণ আর একটা হচ্ছে ব্রেক বল গুণন সরণ। তাহলে আমরা যদি এখানে ঘর্ষণ বল গুণন সরণ চিন্তা করি, প্রশ্নে কিন্তু বলা ছিল এই সমতল রাস্তাটা ঘর্ষণযুক্ত এবং সেখানে 100 নিউটনের ঘর্ষণ আছে। তাহলে আমরা ঘর্ষণ বলের মান বসালাম 100 নিউটন ইনটু, খেয়াল করো সরণ। দেখো আনুভূমিক রাস্তা বরাবর সরণ প্রশ্নে উল্লেখ ছিল কত মিটার, 100 মিটার। তাহলে আমরা সরণ নিয়ে নিচ্ছি 100 মিটার। আচ্ছা, দেন খেয়াল করো এই অংশে কিন্তু কোনো কি ছিল না, ব্রেক বল সে প্রয়োগ করে নাই। তাহলে ব্রেক বলের জন্যও কিন্তু কোনো কাজ হচ্ছে না, কারণ এফ ব্রেকটা 0। তাহলে এখান থেকে ওভারঅল এই ম্যাথে শুধু একটা পার্টি পাওয়া যাচ্ছে এবং সেটা হচ্ছে এই অংশটা, এবং রেজাল্ট আসবে কত, 10,000 জুল।
তাহলে আমাদের এখান থেকে প্রথম প্রশ্নটা সলভ হয়ে গেছে, যে এই ক্ষেত্রে কৃত কাজ কত, 10,000 জুল। এবার আমরা কি করব, সেকেন্ড কোশ্চেনটা সলভ করব। তাহলে দেখো সেকেন্ড কোশ্চেন কি ছিল সেটা একটু দেখে আসি আমরা। সেকেন্ড কোশ্চেন ছিল যে গাড়িটি কি পাহাড়ের চূড়ায় উঠতে পারবে কিনা, অর্থাৎ এই যে গাড়িটা সেটা পাহাড়ের চূড়ায় উঠতে পারলো কিনা সেটা আমাদের বের করতে হবে। অর্থাৎ দেখো সে যে এই পয়েন্টে এসে গাড়ির ইঞ্জিন যে অফ করে ফেলছিল, তাহলে এই অংশটা সে চড়াওটা উঠতে পারবে কিনা এটা আমরা বের করব। তাহলে এটা সলভের বেশ কয়েকটা উপায় আছে। একটা উপায় হলো, দেখো আমরা এখানে কিন্তু এই হেলানো তলটার প্রশ্নে কি দিয়ে দেওয়া আছে বলো তো, দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে। দৈর্ঘ্যটা কত মিটার দৈর্ঘ্য বলো, 20 মিটার একটা দীর্ঘ একটা পথ। তার মানে এই গাড়িটা এই হেলানো তল থেকে এতটুকু অংশ বরাবর কতটুকু সে সরণ তার হলো, সরণটা যদি 20 মিটার আমরা বের করতে পারি তাহলেই তো বুঝবো সে শীর্ষ পর্যন্ত উঠতে পারছে, বা 20-র বেশিও যদি হয় তার মানেও সে উপরে উঠতে সক্ষম। কিন্তু যদি 20 মিটারের কম সরণ আমরা এখান থেকে পাই, এর অর্থ কি, সেই তল বরাবর উঠতে পারে নাই। অর্থাৎ আমাদের মূল কাজ হবে এখানে আমরা কি বের করতে পারি, সরণের মানটা বের করে ফেলতে পারি। তাহলে আমাদের টাস্ক হচ্ছে এখান থেকে ঘতে আমরা কি বের করবো বলো, ঘতে আমরা মূলত এখান থেকে সরণটা বের করতে চাই। আচ্ছা, এখন এই সরণটা বের করার জন্য আমরা কিভাবে অ্যাপ্রোচটা আগাতে পারি, দেখো তো আমাদের অ্যাপ্রোচটা এমন হতে পারে যে দেখো আমরা এখানে আমাদের এই হেলানো তলের এই পয়েন্টটাতে আমাদের কতটুকু তোমার বেগ ছিল সেইটা আগে আমাদের বের করতে হবে। কারণ দেখো আমরা যদি সরণ বের করতে চাই, কোন অংশে সরণ বের করবো, অবশ্যই এই হেলানো অংশে। তাহলে দেখো আমরা লিখতে পারি হেলানো অংশের বা হেলানো তলের এই জায়গাটাতে আদিবেগ, হ্যাঁ আদিবেগ, গাড়ির আদিবেগ যেটা আদিবেগ ইউ, এই মানটা কত হবে চিন্তা করো তো। হেলানো তলে ওঠার সময় গাড়ির আদিবেগটা কত হবে, দেখো এই সমতল অংশ পার করে শেষ বেগ তার যা ছিল, যেহেতু সে ভি কনস্ট্যান্ট বেগেই যাচ্ছিল, তাহলে এই অংশে তার বেগ যেটা সেটাই কিন্তু হেলানো তলে ওঠার জন্য তার আদিবেগ। অর্থাৎ এখানে আদিবেগ কোনটা, এই যে ভি কনস্ট্যান্ট আমরা লিখে রাখছিলাম সেটাই কিন্তু এখানকার আদিবেগ। এরপরে আসো আমরা তো জানতে চাই গাড়িটা কত দূর পর্যন্ত উঠবে, এর অর্থ হচ্ছে গাড়িটা থেমে যাওয়ার আগ পর্যন্ত কত দূর যায়। তো যেহেতু থেমেই যাবে তাহলে এর শেষ বেগটা আমরা কত লিখতে পারি, শেষ বেগ হচ্ছে 0, রাইট। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো গাড়ির শেষ বেগটা কত, 0, গাড়ির শেষ বেগ হচ্ছে 0। তাহলে আদিবেগ আমরা স্মল ভি এবং শেষ বেগ আমরা 0 ধরে নিছি। এছাড়া খেয়াল করো আমরা কি জানতে চাই, এখান থেকে বের করতে চাই কিন্তু সরণ, তাই না, সরণটা আমরা বের করতে চাই। তো আমাদের এখানে দেখো টোটাল তোমরা জানো যে গতির যে কোনো ম্যাথে একটা ভ্যালু বের করতে অন্তত 3টা তথ্য আমাদের জানা থাকতে হয়। তো আমরা এখানে শুধুমাত্র শেষ বেগের মানটাই জানি, আমরা কিন্তু আদিবেগের ভ্যালুটাও জানি না এবং আমরা এখানে ত্বরণটাও এখনো জানি না। তাহলে আমরা কি করে নিব, এই আদিবেগটা আর ত্বরণটা আমরা বের করে নিব। তাহলে প্রথমে চলো আদিবেগটা বের করি। তো আদিবেগ বের করার জন্য এই অংশকে কাজে লাগাইতে হবে, কারণ এই অংশের যে বেগ সেটাই তো আদিবেগ ছিল। তাহলে চলো জানা যাক সমতল অংশে তার বেগ কতটুকু ছিল। তাহলে আমরা বলতে পারবো দেখো সমতলে বেগ যেটাকে আমরা স্মল ভি নামকরণ করলাম সেইটা আমরা বের করতে চাই। তো আমরা একটা তথ্য সবাই জানি হয়তো, যে যখন কোনো গাড়ি সমবেগে চলে তখন ওই গাড়ির ক্ষমতার সূত্র হচ্ছে P=FV। ঠিক আছে, কোনো গাড়ি যদি সমবেগে চলে তাহলে ওই গাড়ির ক্ষমতার সূত্র হচ্ছে P=FV। তো এমনটা কেন হয় সেটা যদি দেখতে চাও তাহলে আমরা জানি P সমান তো বেসিক সূত্র W/T, আর W কে ভাঙলে পাওয়া যায় বল গুণন সরণ। এবং খেয়াল করো সরণকে যদি সময় দিয়ে ভাগ দেই তাহলে আমরা বেগ বলতে পারি যদি সে কি বেগে যায়, সমবেগে যায়। সো সেখান থেকেই বলা যায় যে আমরা তোমার পাওয়ার P সমান কি বলতে পারতেছি, FV, যদি সমবেগে যায়। এখন এই পাওয়ারটা যার হবে, দেখো পাওয়ারটা যদি গাড়ির পাওয়ার হয় তাহলে এখানকার যে ফোর্সটা, এই ফোর্সটা হচ্ছে গাড়ি যতটুকু ফোর্স দিচ্ছে, অর্থাৎ গাড়ির ইঞ্জিন কর্তৃক যে প্রযুক্ত বল। আর এই যে বেগটা সেটাও কি গাড়ি যে বেগে চলতেছিল। তাহলে খেয়াল করো আমরা এখান থেকে গাড়ির বেগটাই তো বের করতে চাই। তাহলে গাড়ির বেগ কত হবে, P/, বল F। তাহলে দেখো গাড়ির পাওয়ার কোশ্চেনে বলে দেওয়া ছিল যে গাড়িটার পাওয়ার কত বলো, 1000 ওয়াট। তাহলে গাড়িটার পাওয়ার ছিল 1000 ওয়াট, সেইটা আমরা এখানে ইউজ করলাম। আর নিচে হলো গাড়ি কতটুকু বল প্রয়োগ করছিল সেটা আমাদের দরকার। তাহলে চলো আমরা একটু বোঝার চেষ্টা করি গাড়ি কতটুকু বল দিয়েছিল। অবশ্যই কোন অংশে ম্যাথ করতেছি আমরা এখন, সমতল পার্টের জন্য আসি। তাহলে চলো এই সমতল অংশটা একটু খেয়াল করো। সমতল অংশের এই অংশটাতে গাড়িটার উপরে কি কি ফোর্স আছে সেটা একটু খেয়াল করি আমরা।
দেখো গাড়ি যেহেতু সামনের দিকে আগাচ্ছিল, এখানে গাড়ির গতি কোন দিকে ছিল বলো? সামনের দিকে, তাই তো? এই গাড়িটার গতি ছিল সামনের দিকে। তো গাড়িটার গতি যেহেতু সামনে ছিল, তাহলে আমরা কি বলতে পারি এখান থেকে? গতি যেহেতু সামনে ছিল, তাহলে দেখো এই গতির দিকে সে অবশ্যই কি দিবে? একটা ফোর্স দিবে, তাই না? গতির দিকে গাড়িটা গতিশীল করার জন্য গাড়ির ইঞ্জিন একটা বল প্রয়োগ করবে, এইটাই কিন্তু এফ ইঞ্জিন। তাহলে গাড়িটা গতিশীল করার জন্য ইঞ্জিন একটা সামনের দিকে বল প্রয়োগ করতেছিল। এবং তোমরা জেনে থাকবা, যদি কোনো রাস্তা ঘর্ষণযুক্ত হয় তাহলে কি হয় বলো তো? এই গতির বিপরীত দিকেই ঘর্ষণ বলটা কাজ করে। তাহলে 100 নিউটনের যে ঘর্ষণ বল, সেটা কাজ করবে কোন দিকে? গতির বিপরীতে, অর্থাৎ ইঞ্জিনকে সে বাধা প্রদান করবে। এই বরাবর 100 নিউটনের ঘর্ষণ বলটা কাজ করছিল। তাহলে বলা যায় মোটা দাগে এই যে গাড়িটা, এই গাড়ির ওপরে ফোর্স কয়টা আছে বলো? দুইটা। গাড়ির সামনের দিকে আছে এফ ইঞ্জিন, গাড়ির পেছনের দিকে আছে ঘর্ষণ বল। আর এইটা একটা সমতল হওয়ার জন্য এখানে কিন্তু ওজনের কোনো প্রভাব নাই। যদি আমরা ওজনটা নেইও, খেয়াল করে দেখো সেই ওজনটার, ধরো ওজনটা আমরা নিচের দিকে আঁকলাম, এবং বলো তো এই ওজনটাকে এটা তলের উপরে পড়তেছে না? ওজনটাকে রাস্তার উপরে পড়তেছে, তাহলে রাস্তা থেকে এটা কি বল দিবে বলো তো? প্রতিক্রিয়া বল দিবে, তাই না? তাহলে এই ডাব্লিউ এর সাথে, অর্থাৎ এই ওজনের সাথে কি হবে বলো? এই প্রতিক্রিয়া বলটা ব্যালেন্স হয়ে যাবে। ওজনের সাথে প্রতিক্রিয়া বলটা ব্যালেন্স হয়ে যাবে। তাহলে এখানে একমাত্র গাড়ির উপরে দুইটা ফোর্স অবশিষ্ট থাকতেছে, সামনের দিকে এফ ইঞ্জিন এবং পেছনের দিকে আছে ঘর্ষণ বল। তাহলে এই দুইটা ফোর্স নিয়ে আমরা এখানে কাজটা করব। যে সমতলে গাড়ির ওপরে ফোর্স কয়টা ছিল বলো? দুইটা ফোর্স ছিল। তাহলে আমরা এখানে যদি লিখি সামেশন এফ সমান সমান এম এ, তোমরা জেনে থাকবা যে আমরা যখন কোনো বস্তুর উপরে একাধিক বল কাজ করে সেই ক্ষেত্রে আমরা কি লিখি? সামেশন এফ সমান এম এ। এখন সামেশন এফটা কীভাবে লিখতে হয়? গতির দিকে যে ফোর্সটা থাকবে, গতিকে যেটা হেল্প করবে সেই ফোর্সটা প্লাস আকারে থাকবে, আর গতির অপোজিটে যেটা বাধা দিবে সেটাকে আমরা মাইনাস আকারে লিখবো। অর্থাৎ গাড়ি যেদিকে গতিশীল ওই দিকের বলগুলো পজিটিভ আকারে থাকবে এবং গতির বিপরীতের ফোর্সগুলো নেগেটিভ আকারে থাকবে। তাহলে সেই অনুযায়ী যদি আমরা লিখি, দেখো এফ ইঞ্জিন এটাই যেহেতু গতির দিকে ছিল, এটা প্লাস হচ্ছে, এবং যেহেতু ঘর্ষণ 100 নিউটন সেটা গাড়ির গতির বিপরীতে ছিল, সেটা মাইনাস হয়ে যাচ্ছে। এটা ইকুয়ালস টু এম ইন্টু গাড়িটা কি বেগে যাচ্ছিল বলতো? সমতলে সমবেগে যাচ্ছিল, তাহলে তার ত্বরণটা কত? 0। তাহলে বলা যায় এফ ইঞ্জিন এই মানটা আমরা পাচ্ছি কত? 100 নিউটন। অর্থাৎ গাড়ির ইঞ্জিনটাও 100 নিউটন বল প্রয়োগ করছে। তাহলে চলো, যেহেতু আমরা গাড়ির ইঞ্জিনের 100 নিউটন বল আমরা পেয়ে গেছি, এই মানটা আমরা কি করতে পারি? এখন এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। হ্যাঁ, এখানে বসিয়ে দিতে পারি। তাহলে এখানে যদি আমরা মানটা অ্যাপ্লাই করি, তাহলে দেখো 100 দিয়ে যদি ভাগ দেওয়া যায়, তাহলে এই ভ্যালুটা আসতেছে কত? তোমার 10 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এখানে যে গাড়িটা ছিল সেই গাড়িটা হেলানো পথে যাওয়ার সমতলে কত বেগে যাচ্ছিল বলো তো? 10 মিটার পার সেকেন্ড বেগে সে যাত্রা করতেছিল। তাহলে আমরা যেহেতু হেলানো তলের আদিবেগটাই এই অংশের কি যে বেগটা ছিল সেটাই হেলানো তলের আদিবেগ, এবং বেগটা আমরা 10 পেয়ে গেছি, তাহলে আমরা এখানে কি করতে পারি? হেলানো তলের আদিবেগের জায়গায় আমরা 10 মিটার পার সেকেন্ড বসিয়ে দিতে পারি। তাহলে আমরা দেখো হেলানো তলে মোট কয়টা তথ্য পেয়ে গেছি? দুইটা। আদিবেগটা হচ্ছে 10, শেষ বেগটা কত? 0। তো যদি আমরা হেলানো তলটের ত্বরণটা কত সেটা জানতে পারি, তাহলে কিন্তু সরণটা বের করা সম্ভব। কিসের ত্বরণ লাগবে? হেলানো তলের ত্বরণটা লাগবে। তো দেখো এই যে হেলানো তল, সেটার ত্বরণ চলো আমরা বের করে ফেলি। তাহলে হেলানো তলের ত্বরণ, হেলানো তলে, তো ত্বরণ বের করতে হলে আবারও সেম কথা, আমাকে সামেশন এফ সমান এম এ লিখতে হবে। তা আগে আমাকে জানতে হবে এখানে কি কি ফোর্স আছে। তুমি যখনই ত্বরণ বের করতে যাবা আগে ফোর্সগুলো নিয়ে আলোচনা করা লাগবে। তাহলে আমার হেলানো তলটার মধ্যে কি কি ফোর্স ছিল চলো সেটা দেখে নিই। যেমন এই তলটাতে ব্লকটা যখন উপরের দিকে উঠবে বা গাড়িটা যখন উপরের দিকে উঠবে, তার গতি যদি আমরা উপরে বলি, গতি যদি আমরা উপরে নিই, তাহলে চিন্তা করো তো এখানে যে এই গতির অপোজিট সাইডে, গতির অপোজিট সাইডে ঘর্ষণ থাকলে কাজ করতো, তাই না? তাহলে এই প্রশ্নে কিন্তু বলা ছিল হেলানো তলের ঘর্ষণ কত বলো তো? 0। হেলানো তলের ঘর্ষণ 0, তার মানে এখানে কোনো কি কাজ করতেছে না? কোনো ঘর্ষণ বল কাজ করবে না। তাহলে আর কি ফোর্স থাকতে পারে? দেখো এখানে গাড়ির যে ইঞ্জিন সেটাও কিন্তু হেলানো তলে অফ হয়ে গেছিল, খেয়াল করো এই যে ইঞ্জিনটাও কিন্তু অফ হয়ে গেছিল, তার মানে ইঞ্জিন যে বল দিচ্ছিল সেটাও কিন্তু এখানে আর নাই। তাহলে না কোনো ঘর্ষণ বল আছে, না ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত কোনো বল আছে, তাহলে এই দুটো ফোর্স কিন্তু নাই। তাহলে কি ফোর্স থাকতে পারে?
বাকি আর একটা ফোর্স অবশ্যই আছে, সেটা হচ্ছে ওজন। এই যে গাড়িটা, তার ওজনটা এখানে কিন্তু অবশ্যই কাজ করবে। তাহলে আমরা যদি ওজনটা একটু দেখি, যে ওজন কাজ করবে কোন দিকে, খাড়া নিচের দিকে একটা ওজন আমরা পাচ্ছি। এবং তোমরা জেনে থাকবা এই ওজনের জন্য এই তলে এটা কি পাওয়া যাবে, প্রতিক্রিয়াও কিন্তু পাওয়া যাবে। তো প্রতিক্রিয়া বলটা কোন দিকে কাজ করে, তো জেনে রাখবা কোনো তলের ক্ষেত্রে যে কোনো তলের প্রতিক্রিয়া কাজ করে ওই তলের সাথে লম্ব বরাবর। আর একবার শুনে রাখো কথাটা, তলের প্রতিক্রিয়া কাজ করে কি তলের সাথে লম্ব বরাবর। যেমন দেখো তলটা যদি সমতল হইতো, ফ্ল্যাট কোনো সারফেস যদি হইতো, তাহলে তার প্রতিক্রিয়া খাড়া উপরের দিকেই হয়, কারণ তলের সাথে লম্ব আঁকলে খাড়া উপরেই আমরা পাচ্ছি। কিন্তু যদি আমরা এই তলটা সমতল থেকে কি একটু হেলানো চিন্তা করি, ধরো এটা সমতল থেকে একটু হেলানো অবস্থায় আছে, তো এই হেলানো অবস্থায় আমরা যদি প্রতিক্রিয়া আঁকি তলের সাথে লম্ব আঁকলে দেখো প্রতিক্রিয়া বলটাও একটুখানি কি হেলে যায়। তাহলে এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, যে এখানে তলের প্রতিক্রিয়াটা এই তলের সাথে কি বরাবর পাচ্ছি, আমরা লম্ব বরাবর পাচ্ছি। তাহলে দেখো এখানে দেখাই যাচ্ছে যে এটা উলম্ব থেকে কিছুটা কি সরে গেছে না। তো কতটুকু সরে যাবে, লজিক দিয়ে চিন্তা করো। তল সমতল হলে কলমও খাড়া উপরে হইতো, হ্যাঁ, প্রতিক্রিয়াটা খাড়া উপরে হইতো। এখন আমি যদি এই তলটাকে, নিচের তলটা যদি আমরা 10 ডিগ্রি হেলাই, তাহলে এই কলমটাও কি 10 ডিগ্রি হেলে যাচ্ছে, মানে প্রতিক্রিয়া বলটাও 10 ডিগ্রি হেলে যাচ্ছে। তাহলে দেখো আমাদের এই প্রশ্নে বলা ছিল যে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা বলা ছিল 30 ডিগ্রি। তো যেহেতু তলটা 30 কোণে হেলানো, তাহলে প্রতিক্রিয়া বলটাও 30 ডিগ্রি কোণেই কিন্তু হেলে যাবে। আচ্ছা, এরপরে খেয়াল করে দেখো, আমরা যদি এখানে এই প্রতিক্রিয়া বল আরটাকে যদি একটু বর্ধিত করে দেই, আরটাকে যদি কি করি, বর্ধিত করি, তাহলে দেখো একটা বিপ্রতীপ কোণ আমরা পাচ্ছি, যে এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটাও কত ডিগ্রি বলা যাবে, 30 ডিগ্রি বলা যাবে। তাহলে এই অ্যাঙ্গেলটাও 30 ডিগ্রি আমরা বলতে পারি। তো এখন দেখো এটা যদি ডাব্লিউ হয়, আমরা এখন কি নিব, ওজনের উপাংশ নিব, হ্যাঁ। তাহলে এটা যদি ডাব্লিউ হয় এবং এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে আমরা জানি কোণের সাথে উপাংশ হয় কি, কস থিটা। এই বিষয়গুলো আমরা কিন্তু নিউটনীয় বলবিদ্যায় এই বিষয়গুলো আমরা পড়ে নিই, হ্যাঁ। তারপরে আমি এটা আরেকবার একটু তোমাদের বলে দিচ্ছি। তাহলে দেখো ডাব্লিউ যদি থাকে তার উপাংশ এখানে ডাব্লিউ কস থিটা, এবং দেখো তল বরাবর নিচের দিকে আমরা উপাংশ পাবো ডাব্লিউ সাইন থিটা। তাহলে দুইটা উপাংশ আমরা নিলাম। এটা যদি ডাব্লিউ হয়, ওজন হয়, ওজনের দুইটা উপাংশ। এর মধ্যে তোমরা জানো উপাংশ দুটা পরস্পর কি লম্বভাবে থাকে, আসলে দেখো তাই, এটা তল বরাবর, এটা তলের সাথে কি লম্ব বরাবরই আছে। আর কোণের সাথে যে উপাংশ সেটা হয় কস দিয়ে, এবং অপরটা কি হয় বলো, সাইন দিয়ে হয়। যদি উপাংশ বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি উপাংশ বিষয়টা আরেকটা ক্লাসে ক্লিয়ার করে দিব, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা এই উপাংশ নেওয়ার পর আলটিমেটলি যেটা পাচ্ছি, প্রতিক্রিয়া বল আর, তার অপোজিট দিকে কে আছে বলো তো, ডাব্লিউ কস 30 আছে, আর এর অপোজিটে আছে ডাব্লিউ কস 30। তাহলে এই দুটা বল একে অপরকে কি করে দিবে, ব্যালেন্স করে দিবে। তাহলে এখানে আর এর সাথে ডাব্লিউ কস 30 কিন্তু ব্যালেন্স হয়ে যাচ্ছে। এবং ডাব্লিউকেও যেহেতু আমরা দুইটা উপাংশে বিভাজিত করছি, তাহলে সেটাও কিন্তু এখন আর কাজ করছে না। তাহলে একমাত্র এখানে ক্রিয়াশীল বল কে থাকলো, ডাব্লিউ সাইন 30, সেটা কি নিচের দিকে কাজ করছে, তাই তো। তাহলে এই হেলানো তলটাতে আমরা যদি ফোর্সগুলো আরেকবার একটু সামারি করে দেই, এখানে না কোনো ঘর্ষণ ছিল, গাড়ির ইঞ্জিনটাও অফ হয়ে গেছে, তাহলে একমাত্র ওজনের একটা উপাংশ এখানে কাজ করছে। তো এইখান থেকে আমরা চলো ত্বরণটা বের করে ফেলি। তো এখানে যদি লিখো সামেশন এফ সমান এম এ, তাহলে খেয়াল করো এখানে আমরা জানি গতির দিকে ফোর্স থাকলে প্লাস হয়, গতির বিপরীতে হলে মাইনাস হয়। তাহলে এখানে দেখো ডাব্লিউ সাইন 30 যে ফোর্সটা, সেটা কি গতির অপোজিট সাইডে আছে। তাহলে আমরা এটা কি আকারে নিব, মাইনাস ডাব্লিউ সাইন 30 সমান এম এ। তো তোমরা জানো এম দিয়ে যদি ডিভাইড করা যায়, তাহলে এর মান আসতে আসতে কত, মাইনাস জি সাইন 30, অর্থাৎ মাইনাস 4.9। তার মানে এই হেলানো তলটাতে তার আসলে ত্বরণ নাই, আছে একটা মন্দন, এবং সেটা কত, 4.9 পরিমাণ একটা মন্দন তার হয়েছে। তাহলে এইবার আসো আমরা ম্যাথটা সামারাইজ করে ফেলি। হেলানো তলে আমরা কি কি তথ্য পেলাম দেখো, হেলানো তলের তুমি আদি বেগটা জেনে গেছো, শেষ বেগটা জেনে গেছো, এবং ত্বরণের মানটাও আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে মাইনাস 4.9। তাহলে এই তথ্যগুলোর সাহায্যে অবশ্যই এখন কি বের করা সম্ভব বলতো, সরণ কিন্তু বের করা সম্ভব। তাহলে আমরা যদি সরণটা বের করি, এস ইকুয়ালস টু কি সূত্রে অ্যাপ্লাই করা যেতে পারে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই টোয়াইস এ। তাহলে দেখো ভি স্কোয়ার অর্থাৎ 0 স্কোয়ার মাইনাস 10 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু মাইনাস 4.9। তাহলে দেখো ওপরে আমরা পাচ্ছি কত, মাইনাস 100, আর নিচে থাকছে কত, মাইনাস 9.8। সো দেখা যাচ্ছে এই মানটা 10 পয়েন্ট সামথিং হয়তো আমরা পাবো, যেটা কখনোই কয় মিটার না বলো তো, 20 মিটার কিন্তু হয় নাই।
তার মানে এই গাড়িটা 20 মিটার হেলানো তল পর্যন্ত কিন্তু উঠতে পারবে না। আর কারণ এই যে দেখো এটা তলের দৈর্ঘ্য কত ছিল 20 মিটার, এটা তো তার চেয়ে কম হয়েছে। তাহলে আমরা সেকেন্ড কোশ্চেন এটার আনসারও কিন্তু পেয়ে গেছি এখান থেকে, যে সে পাহাড়ের চূড়ায় কিন্তু উঠতে পারবে না। তাহলে এই ছিল আমাদের সেকেন্ড প্রশ্নটা। চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। আচ্ছা, আমাদের পরবর্তী যে প্রশ্ন সেখানে দেখো বলা হয়েছে 5.29 নিউটন ওজনের একটা পাথরকে, তাহলে আমরা এখানে একটা পাথর কল্পনা করি, ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা পাথর। হ্যাঁ, তাহলে এই যে পাথরটা আছে এটার ওজনটা বলে দেওয়া হয়েছে কত, 5.29 নিউটন। এই ওজনের পাথরকে উলম্বভাবে আমরা কি করলাম, 20 বেগে খাড়া উপরের দিকে আমরা নিক্ষেপ করলাম। তাহলে এই পাথরটাকে উপরের দিকে নিক্ষেপ করা হলো, যার আদিবেগ হচ্ছে 20। আচ্ছা, এখন খেয়াল করো, নর্মালি আমরা যখন 9, 10 এই ম্যাথগুলো করতাম উপরের দিকে নিক্ষেপের ম্যাথে, সেখানে কিন্তু ঘর্ষণ সাধারণত দেওয়া থাকতো না, মানে বাতাসের যে বাধাটা সেটা থাকতো না। কিন্তু এই প্রশ্ন দেখো বাতাসের একটা ঘর্ষণ বল দিয়ে দেওয়া আছে। তো তোমরা জেনে থাকবা ঘর্ষণ সবসময় বা বাধা সবসময় গতির বিপরীত দিকে কিন্তু কাজ করে। তাহলে যেহেতু এখানে পাথরটা আমরা কোন দিকে নিক্ষেপ করছি বলতো, ওপরের দিকে, গতি ওপরে, তাহলে এখানে বাতাসের বাধাটা কাজ করবে নিচের দিকে। তাহলে নিচের দিকে আমরা 0.265 নিউটনের একটা বাতাসের বাধা আমরা পাচ্ছি। আচ্ছা, এরপরে খেয়াল করো কোশ্চেন এখান থেকে দুইটা বলা হয়েছে, একটা হলো পাথরটি সর্বোচ্চ কত উচ্চতা পর্যন্ত উঠবে, আর একটা হলো পাথরটি কত বেগে ভূমিতে আঘাত করবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন আগে আমরা সলভ করি যে পাথরটা কত বেগে বা কত উচ্চতায় সে উঠতে পারবে। তো তোমরা অবশ্যই জেনে থাকবা সর্বোচ্চ যে পর্যন্ত সে উঠবে সেখানে কিন্তু সে থেমে যাবে, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় তার শেষ বেগটা কত, 0, শেষ বেগ হচ্ছে 0। তাহলে আমরা কয়টা মান পাইলাম এই ঘটনায়, আদি বেগটা আমরা জানি, শেষ বেগটা আমরা জানি, আদি বেগ 20, শেষ বেগ হচ্ছে 0। তো দুইটা তথ্য হলে তার হাইট বের করা যাবে না, আরেকটা তথ্য লাগবে এবং সেটা আমরা ত্বরণটা বের করে নিব। তো চিন্তা করো যদি আমরা শুধুমাত্র খাড়া ওপরেই নিক্ষেপ করতাম এবং যদি বাতাসের বাধা না থাকতো, তাহলে সে কি মুক্তভাবে উপরের দিকে উঠতো, এবং মুক্তভাবে উঠলে আমরা জানি গ্র্যাভিটি বা জি ত্বরণ কাজ করে, রাইট। কিন্তু যেহেতু এখানে বাতাসের বাধা আছে, তাহলে বাধা থাকার কারণে কি হবে, সে যে 9.8 ত্বরণে উঠতে চাচ্ছিল সেই জিনিসটা কিন্তু কি হয়ে যাবে বলতো, এখানে তোমার মানটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে দেখা যাচ্ছে পরিবর্তিত একটা ত্বরণ আমরা পাচ্ছি। তাহলে কিভাবে এখান থেকে ত্বরণটা বের করা যায়, এই যে আমি একটু আগে তোমাকে বললাম যে কোনো ঘটনায় যদি একটার বেশি বল বা একটা বল, যে কোনো সংখ্যক বলই যদি কাজ করে, আমরা ত্বরণ বের করার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে সামেশন এফ সমান এম এ লেখা। তাহলে আমরাও যদি এখানে ত্বরণ বের করতে চাই, আমরা লিখলাম সামেশন এফ সমান এম এ, সামেশন এফ সমান এম এ। তো খেয়াল করো লেখার নিয়ম কি ছিল, গতির দিকে যে ফোর্স থাকবে সেটা প্লাস হবে। তো গতি মানে ওপরের দিক, তো ওপরের দিকে কোনো ফোর্স এখানে আছে কিনা চলো সেটা আগে দেখি। তো দেখো এখানে আমরা কি করছি, ওপরে নিক্ষেপ করছি, রাইট, কিন্তু প্রশ্নে উপরে কিন্তু কোনো ফোর্স উল্লেখ করা নাই, অর্থাৎ প্রথমে যে আমি নিক্ষেপ করলাম এরপরে কিন্তু ওপরে আর কোনো ফোর্স নাই, তাহলে ওপরের দিকে কোনো ফোর্স আমরা পাচ্ছি না। কিন্তু দেখো নিচের দিকে দুইটা ফোর্স আছে, একটা হচ্ছে ওজন, রাইট, ওজন তো নিচের দিকে কাজ করে, এবং দেখো বাতাসের যে বাধা সেটাও এখানে কোন দিকেই ছিল বলতো, নিচের দিকে। তাহলে নিচের দিকে মোট কয়টা ফোর্স পাচ্ছি আমরা, দুইটা ফোর্স পাচ্ছি, নিচের দিকে ওজনটাও আছে আবার নিচের দিকে বাতাসের বাধাও আছে, তো দুইটাই তো গতির বিপরীতে। তাহলে আমরা এদের কিভাবে নিব, -5.29 -0.265, তাহলে দুইটা ফোর্স এখানে নেগেটিভ আকারে আছে এবং তার এম ভরটা কত হবে দেখো, ওজন যদি 5.29 হয় তাকে 9.8 দিয়ে ভাগ দিলে কি ভর পাওয়া যায়, আমরা ওজনকে জি দিয়ে ভাগ দিলে ভরটা পেয়ে গেছি, সাথে কি রইলো বলো এ। তাহলে এই লাইনটা যদি হিসাব করি আমরা, তাহলে এখান থেকে কিন্তু আমরা এর মানটা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তাহলে এখান থেকে এর একটা ভ্যালু পাওয়া যাবে। তো যখন আমরা এ পেয়ে যাচ্ছি, তাহলে দেখো আমার এখন কি কি জানা হয়ে গেল, এই সিনারিওতে আমরা আদি বেগ জানি, আমরা শেষ বেগ জানি এবং আমরা ত্বরণের মানটাও জানি। আমরা জানতে যাচ্ছি কতটুকু সে উঠবে, অর্থাৎ তার উচ্চতা এইচ। তাহলে এখানে কি সূত্র লেখা যেতে পারে, আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2AH। ঠিক আছে, যেহেতু সে এই ত্বরণে যাচ্ছে তাহলে 2AH। আচ্ছা, এবং দেখো এর মান, এর সামনে আমরা মাইনাস কেন দিলাম না, কারণ
প্লাস হোক মাইনাস হোক সব চিহ্ন তো আমি এই যে সামেশন এফ এর মধ্যে নিয়ে নিছি, এর মান যদি নেগেটিভ হয়েই থাকে তাহলে সেটা এখানে কিন্তু চলে আসবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা কি করলাম, যদি মানগুলো বসাই, শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ ছিল তোমার 20 মিটার পার সেকেন্ড, সো 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ, যেটা আমরা একটু আগে বের করলাম, এবং এইচ। তাহলে এখান থেকে হিসাব করে এইচ এর মানটা পাওয়া যাবে, এবং এটাই হলো এই ঘটনার কি উচ্চতা বলো, সর্বোচ্চ উচ্চতা। তাহলে আমরা 9, 10 এখানে এই ম্যাথগুলো কিন্তু যদি বাতাসের বাধা না দিত তাহলে সর্বোচ্চতা কিন্তু কি করতাম, ডাইরেক্ট এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g ফর্মুলা দিয়ে করে দিতাম। বাট এই ম্যাথটা সেটা দিয়ে হচ্ছে না কেন, কারণ এখানে কি আছে বলো তো, বাতাসের বাধা আছে। যদি তুমি এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 2g দিয়ে এই ম্যাথটা করো তাহলে এই ম্যাথটা কিন্তু এখানে হবে না। হ্যাঁ, এই ম্যাথটা যদি ইউ স্কোয়ার বাই 2g দিয়ে করো তাহলে ম্যাথটা হবে না। তাহলে চলো আমরা সেকেন্ড কোশ্চেনে চলে যাই। সেকেন্ড কোশ্চেন যেটা, সেটা হলো পাথরটি কত বেগে ভূমিতে আঘাত করে। অর্থাৎ এই পাথরটা যখন উপরে নিক্ষেপ করলাম, এটা তো সর্বোচ্চ কিছু দূর পর্যন্ত উঠবে, ওঠার পরে সে আবার কি নিচের দিকে নামতে শুরু করবে। এই যে সে নিচে যে নামছে, গ্রাউন্ডে পৌঁছে সে কত বেগে হিট করলো, এইটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তাহলে বলো তো, প্রথম যে ম্যাথটা সলভ করছি সেখানে আমরা বের করলাম হাইট, অর্থাৎ তার গতিটা ওপরের দিকে কত রূপ পর্যন্ত গেছে সেটা হিসাব করছি। বাট এইবার আমাদের জানতে হবে সে নিচের দিকে কত বেগে আঘাত করতেছে। তাহলে আমার গতির দিক কি পরিবর্তন হয়ে গেছে না? অবভিয়াসলি পরিবর্তন হয়েছে। তাহলে গতি আগে ছিল ওপরের দিকে, এখন তো গতি আমরা নিব কোন দিকে বলো, নিচের দিকে নিব। তাহলে অবশ্যই গতির দিক চেঞ্জ হয়ে গেলে এই ফোর্সগুলোর যে চিহ্ন সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের নতুন করে কি করতে হবে, একবার সামেশন এফ আরেকবার নিতে হবে এবং নতুন করে আরেকটা ত্বরণ আমরা বের করব। উপরে ওঠার ত্বরণ আর নামার ত্বরণটা এখানে একরকম হবে না, কারণ গতির দিকই পরিবর্তন হয়ে গেছে। তাহলে চলো এখানে আমরা বের করি যে কি পরিমাণ ত্বরণ এখানে আমরা পাবো। তো দেখো পাথরটা যদি এখানে নিচের দিকে নামে, এবার এই পাথরটা এবার নিচের দিকে নামছে, তাহলে নিচের দিকে একটা ফোর্স হচ্ছে ওজন, এবং খেয়াল করো আমরা জানি গতি যেদিকেই থাকুক বাতাসের বাধা কিন্তু তারই বিপরীত দিকে কাজ করবে। সো গতি এবার নিচে হওয়ায় বাতাসের বাধাটা উপরের দিকে আমরা পাচ্ছি। সো বাতাসের বাধা আমাদের দেওয়া হচ্ছিল কত, এটা দেওয়া ছিল 0.265 নিউটন ছিল, এবং ওজনটা কত দেওয়া ছিল 5.29, ওজন ছিল 5.29। তো চলো এখান থেকে আমরা সামেশন এফটা করে ফেলি। পজ করে ট্রাই করতে পারো যে এখানকার ত্বরণটা কত হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি বের করি তাহলে সামেশন এফ সমান এম এ, দেন গতির দিকে অর্থাৎ নিচের দিকে 5.29, এবং গতির বিপরীতে অর্থাৎ ওপরের দিকে আছে 0.265, এটা ইকুয়ালস টু এম এ, এম হচ্ছে তার ভরটা, তো তার ওজন 5.29, জি দিয়ে ভাগ দিলে আমরা ভরটা পেয়ে যাচ্ছি, এবং এখানে এর মানটা বের হয়ে আসবে। অর্থাৎ নিচে নামার সময় তার ত্বরণটা কেমন সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে ত্বরণ হয়ে গেল। এবার একটু চিন্তা করো তো, সে যে নিচে নামা শুরু করলো, একটা সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত সে তো উঠছে, এবং উঠে সে থেমে গেল, থেমেই কি আবার নিচে পড়া স্টার্ট করছে। তার মানে নিচে পড়ার ঘটনায় আদিবেগটা কত, 0, কারণ স্থির অবস্থা থেকে তারপরে সে পড়া শুরু করছে, তাহলে তার আদিবেগটা হলো 0। এবং আসলে চিন্তা করো তো কত মিটার তার সরণ হয়েছে, দেখো যতটুকু সে উঠছে ততটুকুই কিন্তু সে নামবে। তাহলে তার যে সরণ এই ম্যাথে সেটা কিন্তু একটু আগে বের করা এইচ এরই কিন্তু সমান থাকতেছে। তাহলে আমরা এখান থেকে একমাত্র যে আননোন কত বেগে আঘাত করলো সেই বেগটা বের করতে চাই। আমার মনে হয় এখন তোমরা পারবা এটা, যে আমরা বলতে পারবো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a এস বা এইচ যেটাই বলো, এই মানটা বসিয়ে দিলেই এখান থেকে শেষ বেগের মানটা পাওয়া যাচ্ছে। সো এই ম্যাথটার উত্তরও কিন্তু আমরা করে ফেললাম। তাহলে আমাদের চতুর্থ প্রশ্ন আমরা যাই, চলো। আচ্ছা, চতুর্থ যে প্রশ্নটা আছে এখানে দেখো বলা হয়েছে ঘর্ষণহীন একটা তল আছে, এই তলটা যদি আমরা খেয়াল করি সেটা একটা কেমন তল, ঘর্ষণহীন একটা তল। এই তলের উপরে রাখা একটা বস্তু আছে এখানে, এই বস্তুর উপরে 3টা ফোর্স আমরা প্রয়োগ করছি, এটা F1 ফোর্স, এটা F2 এবং এটা F3 একটা ফোর্স। হ্যাঁ, এটা হচ্ছে F1 ফোর্স, 3টা ফোর্স এখানে আছে। তো এই যে 3টা বল আমরা প্রয়োগ করলাম, এতে বস্তুরা একটা সরণ ঘটছে। হ্যাঁ, কিন্তু সরণটা কোন দিকে বলো, বাম দিকে বলে দিচ্ছে, অর্থাৎ এই ব্লকটা 3 দিকে বল প্রয়োগ করার কারণে সে বাম দিকেই সরে গেছে, অর্থাৎ F1 বলটা হয়তো একটু বড় ছিল, সে এই দিক বরাবর সরে গেছে। তো দেখো এখানে বলা হয়েছে, আচ্ছা 3টা বল এখানে প্রয়োগ করার কারণে সে বাম দিকে সরে গেল, কত মিটার সরে গেল বলো, 3 মিটার সে সরে গেল।
তাহলে আমাদের জিজ্ঞেস করা হয়েছে যে ফোর্সগুলোর মান যদি এত এবং এত এত নিউটন হয়, এবং দেখো একটা ফোর্স এখানে একটু তির্যকভাবে আছে, সেই অ্যাঙ্গেলটা বলে দিছে 60 ডিগ্রি, তাহলে এখানে মোট কত কাজ হবে, আমরা কৃত কাজটা এখান থেকে বের করতে চাই। আচ্ছা, তো যেহেতু আমাকে বলের মানগুলো দিয়ে দেওয়া আছে, স্মরণের মানটাও দিয়ে দেওয়া আছে, তাহলে আমরা কাজের বেসিক সূত্র এফএস কস থিটা সেটা ব্যবহার করেই কিন্তু এটা সলভ করতে পারবো। তবে তোমরা একটা জিনিস মাথায় রাখবা সবসময়ই, ডাব্লিউ সমান এফএস কস থিটার সূত্র আমরা তখনই ব্যবহার করি যখন এখানে ফোর্সটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ স্থির যদি কোনো বল হয় তাহলেই ডাব্লিউ সমান এফএস কস থিটা ব্যবহার করা যায়। আচ্ছা, তো যেহেতু এখানে তোমার প্রত্যেকটা বলের মান ফিক্সড, তাহলে এখানে আমরা এফএস কস থিটা ইউজ করতে পারবো। কিন্তু সমস্যা হচ্ছে এখানে তো একটা বল নাই, বল কয়টা আছে, 3টা। তাহলে প্রত্যেকটা বলের জন্য আমার ইন্ডিভিজুয়ালি কাজ বের করতে হবে যে প্রত্যেকটা বলের জন্য কোনটার জন্য কত কাজ হয়েছে। তো আমরা সবগুলো কাজ বের করে শেষে যোগফল বের করে দিব, তাহলেই মোট কাজ পেয়ে যাব। আরেকটা উপায় যেটা, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বলের জন্য কাজ না বের করে সবগুলো বলের লব্ধিটা কত সেইটা বের করে এনে দেন একবারে যদি আমরা কাজ বের করি সেটাও চলবে। তবে লব্ধি বের করার প্রসেসটা একটু লেন্দি হতে পারে বা একটু সময় সাপেক্ষ হতে পারে, তার চেয়ে বরং আমরা যদি ইন্ডিভিজুয়ালি 3টার জন্য কাজ বের করি সেটাও করা যায়। হ্যাঁ, তাহলে দেখো এখান থেকে আমরা সলভে যাই। আমরা লিখলাম ডাব্লিউ সমান F1 S cos theta 1 প্লাস F2 S cos theta 2 প্লাস F3 S cos theta 3। ওকে, তাহলে আমরা 3টা ফোর্সের জন্য কাজের সূত্র আমরা লিখে ফেলছি। এবার যার যার মান যদি বসানো যায়, যেমন প্রথম যে বলটা সেটা 5 নিউটন মানের একটা বল, তাহলে 5, এবং দেখো প্রশ্নের সবগুলো বলের জন্য তো একটাই সরণ দেওয়া, 3 মিটার সরণ, তাহলে আমরা 3 মিটার সরণ নিচ্ছি। এরপরে কজ, খেয়াল করো এফ এবং এস এর মধ্যবর্তী কোণ। তো আগে একটু মাথায় রাখি, এফটা সরণটা কোন দিকে হয়েছে, বাম দিকে, তাহলে আমরা এখানে বাম দিকে সরণটা ধরো অঙ্কিত করলাম যে এই বরাবর সরণটা আছে। তাহলে বলো তো F1 বল সেটাও তো বাম দিকেই দেওয়া আছে কোশ্চেনে, তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ এখানে কত ডিগ্রি, 0 ডিগ্রি। এবার আসো সেকেন্ডটা, সেকেন্ড বলের মান কত নিউটন, 9 নিউটন, সরণ দেওয়া আছে 3 মিটার, কজ, খেয়াল করো এখানে অ্যাঙ্গেলটা যদি নেই তাহলে দ্বিতীয় বলের সাথে কত অ্যাঙ্গেল আছে দেখো ছবিতে, দ্বিতীয় বলটা হচ্ছে এটা আমাদের সেকেন্ড ফোর্স, আর এই বরাবর হচ্ছে সরণ, তাহলে মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু এইটা হবে, তাই না? তো কোশ্চেনে এই কোণটা 60 ডিগ্রি বলা, তাহলে অবশ্যই এই কোণটা কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি। হ্যাঁ, তাহলে আমরা এখানে কোণ পাচ্ছি 120 ডিগ্রি। এরপরে আসো তৃতীয় অংশ, তৃতীয় ফোর্সটা আছে 3 নিউটন, সরণ আবারও 3, কজ, দেখো তৃতীয় বলের সাথে কত অ্যাঙ্গেলে আছে, তৃতীয় ফোর্স হচ্ছে এটা এবং সরণ হচ্ছে এইদিকে, মাঝখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি, তাহলে আমরা এখানে অ্যাঙ্গেল পাচ্ছি 90 ডিগ্রি। তো তোমরা জানো cos 90 ভ্যালু 0, অর্থাৎ টোটালটা এখানে ক্যালকুলেটরে বসালে একটা কাজের উত্তর আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে এটা আমাদের এই ম্যাথটাও কিন্তু সলভ হয়ে গেল। তাহলে চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। এই প্রশ্নটাও একটা ইন্টারেস্টিং কোশ্চেন, দেখো এটা রাজশাহী কলেজের প্রশ্ন। তো আমরা এখানে এই প্রশ্নটা সলভের জন্য দেখো কি কি সিনারিওটা আমাদের এখানে আছে। এটা হেলানো তল দেওয়া, আমরা যদি ছবিটা একটু জুম করি দেখো এটা হেলানো তল দেওয়া আছে এবং এই তলটা অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি এবং এখানে ফ্রিকশন আছে, দেখো ঘর্ষণ দিয়ে দেওয়া আছে, ঘর্ষণটা হচ্ছে 0.2 মানের এটা ঘর্ষণ গুণাঙ্ক, ইনফ্যাক্ট হ্যাঁ 0.2। তলটার হাইট দেওয়া আছে, এখানে ব্লকটার ভরও দিয়ে দেওয়া আছে এবং দেখো এই হেলানো তলটা যেখানে শেষ হলো ঠিক সেখানে একটা স্প্রিং দেওয়া এবং এই স্প্রিংয়ের যে বল ধ্রুবক সেটাও আমাদের কোশ্চেনে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন আমরা যদি একটু উদ্দীপকটা পড়ি, দেখো বলা হয়েছে পাশের চিত্রে 20 কেজি ভরের বক্সটি, এই যে 20 কেজি ভর, এই বক্সটি এ বিন্দু হতে, এটা এ বিন্দু এবং এখানে লেখা আছে স্থির অবস্থা, তার মানে এই ব্লকটার আদিবেগ কত বলতো, 0। হ্যাঁ, আদিবেগটা হচ্ছে 0। তাহলে আমরা যদি একটু মার্ক করে রাখি কথাটা যে এই ব্লকটার আদিবেগ কত ছিল, 0 ছিল। আচ্ছা, আদিবেগ 0। তো এখন সে কি করলো দেখো, যে আনত তলবে ঘর্ষণযুক্ত আনত তল, অর্থাৎ এখানে ফ্রিকশন আছে, এই আনত তলবে বি বিন্দুতে পিছলে এসে নেমে আসে, এ থেকে যাত্রা স্টার্ট করে সে বি বিন্দুতে সে নেমে আসছে। আচ্ছা, এখন নেমে এসে স্প্রিংয়ের ওপরে বি বিন্দুতে এসে পড়ে, দেখো এই ব্লকটা তো একটা ভারী ব্লক, 20 কেজি তারও ভর আছে, তো যখন সেই নিচে এসে পৌঁছাবে, নিচেই তো একদম ইমিডিয়েট স্প্রিংটা লাগানো, তো ব্লকটা এসে কি করবে বলতো, স্প্রিংকে যদি আঘাত করে স্প্রিং কিছুটা সংকুচিত হয়ে যাবে, কারণ দেখো স্প্রিংয়ের এই সাইডটা দৃঢ় অবস্থানের সাথে আটকানো, তাহলে এই পাশটা তো সরতে পারবে না, এটা যেহেতু আটকানো আছে তাহলে ব্লকের ধাক্কায় স্প্রিংটা সংকুচিত হয়ে যাবে, সেটাই কোশ্চেনে বলা হয়েছে স্প্রিংটি সংকুচিত হয়।
আচ্ছা, আনত তলের ঘর্ষণ গুণাঙ্ক যেটা দেওয়া ছিল এবং স্প্রিংয়ের তলটা ঘর্ষণহীন। মাথায় রাখবা এই যে স্প্রিং যে তলে আছে মানে সমতল যে তলটা সেখানে ফ্রিকশন নাই। দেখো এই যে লেখাও আছে মিউ হলো 0। আচ্ছা, এবং স্প্রিংয়ের ধ্রুবক যেটা একটু আগে বললাম কে এর মানও দেওয়া আছে, গ্র্যাভিটি দেওয়া আছে 9.8। তো প্রশ্ন দুইটা এখান থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে বক্সটি কত ত্বরণে নিচে নামবে। এই যে বক্সটা সেটা কত ত্বরণে নিচে নামবে। তো আমরা একটু আগেও হেলানো তলের ম্যাথ করতেছিলাম, তো আমরা মাত্রই বলছি বা যে কোনো ক্ষেত্রেই আমরা ত্বরণ বের করার জন্য কি ইউজ করতে পারি, সামেশন এফ সমান এম এ। তাহলে আমরা এখানেও কি লিখবো, সামেশন এফ সমান এম এ ধরে আমরা ম্যাথটা শুরু করব। তাহলে আমরা যদি লিখি সামেশন এফ সমান এম এ, তাহলে দেখো এখানে কি কি ফোর্সগুলো তো জানতে হবে, তাইলে তো আমরা সামেশন এফ ইনপুট দিতে পারবো। তো চলো এই ছবিতে আমরা এটা আঁকানোর চেষ্টা করি কি কি ফোর্স এখানে থাকতে পারে। প্রথমত ব্লকটা যেহেতু নিচে নামছে তাহলে এর গতি কোন দিকে বলো তো, নিচের দিকে, তাই না? ব্লক নিচে নামলে গতিটাও নিচের দিকেই কিন্তু হবে, তাহলে গতি নিচের দিকে। তো তোমরা একটু আগে হেলানো তলা একটা ম্যাথ দেখছিলা, সেখানে আমরা বলছিলাম যে তুমি যদি এখানে কি নাও, ডাব্লিউ নাও ওজন। আমরা তো ফোর্সগুলো আঁকবো এখন। প্রথমে আমরা নিলাম ওজন, ওজনের জন্য প্রতিক্রিয়া বল আসবে আর, সেই আরটাকে পেছনের দিকে বর্ধিত করে দিলে আমরা এই বরাবর উপাংশ পাই ডাব্লিউ কস থিটা এবং তল বরাবর নিচের দিকে পাই ডাব্লিউ সাইন থিটা। তো যখন হেলানো তলার ম্যাথ দিবে তোমাকে বারবার এই ওজনের উপাংশ নেওয়ার দেখানো কোনো প্রয়োজন নাই, তুমি একবারেই কি লিখে দিতে পারো, ডাব্লিউ সাইন থিটা তল বরাবর নিচের দিকে আছে, এটা দেখাই দিতে পারো চাইলে। তাহলে আমরা এখানে নিচের দিকে একটা ফোর্স কিন্তু পেয়ে গেলাম ডাব্লিউ সাইন থিটা, যেটা এই ম্যাথে কত ডিগ্রি দেওয়া বলো, 30 ডিগ্রি দেওয়া। তো নিচের দিকে ফোর্স হয়ে গেল। আচ্ছা, আর কোনো ফোর্স আছে কিনা? এই তলটা কি ছিল, অমসৃণ মানে ঘর্ষণযুক্ত ছিল, তাহলে ঘর্ষণ বল কাজ করবে এবং সেটা কিন্তু কাজ করে গতির বিপরীত দিকে, একটা ঘর্ষণ বল এখানে আছে। তো দুইটা ফোর্স পেয়ে গেলাম। আর কোনো ফোর্স আছে কিনা দেখো, এখানে কোশ্চেনে বলে নাই যে কোনো ইঞ্জিন আছে, কোনো ইঞ্জিনও বল প্রয়োগ করে নাই, কোনো ব্রেকও করে নাই, তার মানে ওভারঅল এখানে দুইটা ফোর্সই আছে, নিচের দিকে ওজনের উপাংশ, গতির বিপরীত দিকে একটা ঘর্ষণ বল আছে। তাহলে এই দুইটা ফোর্স থেকে আমরা কি বের করার ট্রাই করব, ত্বরণটা বের করে নেওয়ার চেষ্টা করব। তাহলে যদি আমরা লিখি গতির দিকে যেটা প্লাস হয় অর্থাৎ ডাব্লিউ সাইন 30 এবং গতির বিপরীতে আছে ঘর্ষণ সেটা মাইনাস, এটা সমান সমান বলা যায় এম এ। হ্যাঁ, এটা সমান সমান আমরা বলতে পারছি এম এ। আচ্ছা, এখন দেখো চলো মান যদি বসাও, ডাব্লিউ হচ্ছে এমজি, ব্লকটার ভর 20 কেজি, জি এর মান 9.8, সাইন 30 হচ্ছে হাফ। হ্যাঁ, মাইনাস তোমরা জেনে থাকবা ঘর্ষণের সূত্র কি, মিউ আর, ঘর্ষণের ফর্মুলা মিউ আর। তো এই প্রশ্নে মিউ দেওয়া ছিল 0.2, মিউ ছিল কত 0.2 এবং আর হচ্ছে কি প্রতিক্রিয়াটা। তো আর এর মানটা কত হয় সেটাই আমি একটু আগেও কিন্তু বলছিলাম যে দেখো একটা হেলানো তলের ম্যাথ যখন আমরা করি, এই যে এই ছবিটা খেয়াল করো, হেলানো তলের ক্ষেত্রে আর এর ঠিক অপোজিট দিকে কে থাকে, ডাব্লিউ কস 30, অলওয়েজ এটা পাবা, আর এর অপোজিট দিকে থাকবে ডাব্লিউ কস 30 বা কস থিটা, ইনফ্যাক্ট কারণ থিটার মান চেঞ্জ হতে পারে। তো এই যে আর সমান ডাব্লিউ কস থিটা, এটা কিন্তু আমরা মোটামুটি হেলানো তলের সব ম্যাথে কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারি, তারপরে ছবি এঁকে দেখবা যদি কোনো ব্যতিক্রম থাকে। বাট এমনিতে নর্মালি যে কোশ্চেনগুলো আমাদের দেয় সেখানে প্রতিক্রিয়া বলের মানটা আমরা কত পাচ্ছি দেখো, ডাব্লিউ কস থিটা। সো আমরা যদি এখানেও সেটা অ্যাপ্লাই করি, আমরা প্রতিক্রিয়া বলের মানটা পাচ্ছি কত, ডাব্লিউ কস থিটা। তাহলে প্রতিক্রিয়ার জায়গায় ডাব্লিউ অর্থাৎ এমজি কস থিটা, এটা সমান সমান এম এ। এম ছিল 20, অর্থাৎ এখান থেকে দেখো একমাত্র আননোন কিন্তু ত্বরণ, সেটা যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে আমরা এখান থেকে ত্বরণের রেজাল্টটা পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের এটার গ নাম্বারও কিন্তু সলভ হয়ে গেল। এরপর আসো এটার ঘ নাম্বারটা দেখো। ঘতে বলছে, ঘ নাম্বারটা এখানে একটু আমরা ভালো মতো বোঝার চেষ্টা করি, যদি আনত তলটা ঘর্ষণহীন হতো, মানে এই যে হেলানো তল এখানে যদি ফ্রিকশন না থাকতো, তাহলে স্প্রিংয়ের সংকোচনের পরিবর্তন তোমাকে যাচাই করতে বলছে। স্প্রিংয়ের সংকোচনের পরিবর্তন মানে দেখো, পরিবর্তন বললে আমরা কি বুঝি, দুইটা আনসার বের করতে হয়, আগে কি ছিল আর পরে কি ছিল, দেন সেটার একটা বিয়োগফল আমরা করি। তো আগে কি ছিল বলতে কি বোঝাচ্ছে, হেলানো তলটাতে যখন ঘর্ষণ ছিল তখন স্প্রিংটা কতটুকু সংকুচিত হবে, আর যদি ঘর্ষণ না থাকে তাহলে কতটুকু সংকুচিত হবে। ম্যাথ না করেও একটা আইডিয়া কিন্তু করা যায় যে যদি ঘর্ষণ থাকে তাহলে ব্লকটা যখন নামবে তার গতি কিন্তু তুলনামূলক কম থাকবে, এবং কম গতিতে এসে যদি স্প্রিংকে আঘাত করে তাহলে সংকোচনটাও কমই হওয়ার কথা। আর যখন ফ্রিকশন থাকবে না তখন খুব দ্রুত ব্লকটা নেমে আসবে, বেগ বেশি থাকবে, বেশি বেগে আঘাত করলে স্প্রিংটা সংকোচনও বেশি হবে, অর্থাৎ উত্তরটা যেটা আসবে স্প্রিংয়ের সংকোচন বেড়ে যাবে।
ম্যাথ করে যেটা বের করা লাগবে কতটুকু বেড়ে গেল। তাহলে আমরা এখন চলো হিসাব করি যে ঘর্ষণ থাকলে কতটুকু সংকোচন হবে, ঘর্ষণ না থাকলে কতটুকু সংকোচন হবে। প্রথমে আমরা ঘর্ষণ থাকলে হিসাবটাই করছি, কারণ আমার অলরেডি ঘর্ষণ যুক্ত অবস্থায় কি বের করা আছে, ত্বরণটা আমার বের করা আছে। তাহলে চলো এটা করা যাক। তাহলে যদি আমরা লিখি ঘর্ষণ যুক্ত অবস্থায় ঘর্ষণ যুক্ত অবস্থায় খেয়াল করো কি কি জানা ছিল আমাদের। হ্যাঁ, তো এই ব্লকটা যেটা শায়দ আদিবে কিন্তু 0 ছিল, তাই না? ব্লকটা কিন্তু স্থির অবস্থা থেকে নিচের দিকে পড়তেছিল, যে কোশ্চেনে উল্লেখ ছিল যে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তাহলে আদিবেগ 0 ছিল। এরপরে খেয়াল করো ঘর্ষণ যুক্ত অবস্থায় ত্বরণের মানটা অলরেডি আমরা গতে পাইছি, তাই না? ত্বরণের মানটা আমরা গতে বের করে ফেলছি, এবং এই ব্লকটা নিচের দিকে নামছিল। কত মিটার তার সরণ বলো? 20 মিটার। কারণ দেখো এই যে তলটার দৈর্ঘ্য 20 মিটার। কিভাবে আমরা 20 মিটার পাইলাম? দেখো এই যে সমকোণী ত্রিভুজটা বা হেলানো তলটা, তার উচ্চতা দেওয়া আছে কয় মিটার বলো তো? 10 মিটার। আর এই কোণটা কত ডিগ্রি দেওয়া? 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে এই সরণটা কত মিটার সেটা তো বের করে ফেলতে পারবো অতিভুজ যদি বের করতে পারি। তাহলে আমরা যদি লিখি এখানে sin 30 বা sin থিটা সমান দেখো লম্ব যেটা হচ্ছে h এবং অতিভুজ যেটা হচ্ছে আমার এই সরণের মান যেটা, তাহলে বলা যায় সরণ s কত আসবে? 20 মিটার। আর আমরা একটা ট্রিক তো অবশ্যই আশা করি সবাই জানি, যে যদি কোনো অ্যাঙ্গেল এখানে অ্যাঙ্গেল যদি 30 ডিগ্রি হয়, তাহলে হাইট যা দেওয়া থাকবে এই অতিভুজটা হবে তার দ্বিগুণ। হাইট যদি 10 হয় অতিভুজ হবে 20, হাইট যদি 20 হয় অতিভুজ হবে 40। কত অ্যাঙ্গেলের জন্য? 30 অ্যাঙ্গেলের জন্য। আচ্ছা, তাহলে আমরা সরণটাও পেয়ে গেছি 20 মিটার। তাহলে বলো তো ঘর্ষণযুক্ত অবস্থায় আদিবেগ জানো, ত্বরণ জানো এবং সরণটাও জানো, তাহলে এইটুকু তথ্য থেকে কি আমরা শেষ বেগ বের করতে পারি? শেষ বেগ বলতে এই তলবে যখন নেমে নিচে চলে আসবে, স্প্রিংকে যে মুহূর্তে আঘাত করবে ওই মুহূর্তের যে বেগটা, সেই বেগটা আমরা এখন বের করতে চাই। তাহলে বলা যায় v স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো মানগুলো যদি বসাও তাহলে এখান থেকে কিন্তু শেষ বেগটা বের করা সম্ভব। আমরা গতে যে ত্বরণটা বের করছে সেটা হেল্প নিব, আর সরণের মান 20। সো ধরো আমরা কি এখান থেকে বেগের মানটা পেয়ে গেলাম, যেটা কত বেগে ওই ব্লককে আঘাত করলো। আমরা এখান থেকে বেগের মানটা কিন্তু বের করে ফেলছি যে এই পয়েন্টটা কত বেগে আঘাত করতেছে। এখন সংকোচনটা আমরা কিভাবে হিসাব করতে পারি? তো তোমরা জানো কোনো বস্তুর যদি অবস্থান বা অবস্থানের পরিবর্তন হয়, অবস্থা বা অবস্থানের পরিবর্তন হয়, তাহলে এর মধ্যে একটা শক্তি জমা হয়, যেটাকে আমরা কি নামে ডাকি? বিভব শক্তি নামে ডাকি। তো দেখো এখানে স্প্রিংকে যখন ব্লক এসে আঘাত করলো, স্প্রিংকে সংকুচিত হয়ে গেল, অর্থাৎ এর অবস্থার কি একটা পরিবর্তন হয়েছে, সংকুচিত অবস্থায় এসে আসছে, তাহলে এর মধ্যেও একটা বিভব শক্তি জমা হবে। তো এই যে বিভব শক্তিটা, তার সূত্র তোমরা পড়ে থাকবা, স্প্রিং এর বিভব শক্তির সূত্র কি? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমরা এখানে তোমার স্প্রিংটার মধ্যে একটা বিভব শক্তি পাবো হাফ কে এক্স স্কোয়ার। কিন্তু চিন্তা করো শক্তির মিততা আমাদের একটা জিনিস শেখায়। কি শিখায়? যে শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ নাই, জাস্ট এটা এক রূপ থেকে আর এক রূপে কনভার্ট হয়। তাহলে এই যে স্প্রিং, তার মধ্যে যে বিভব শক্তি এসে জমা হলো, সেটা কোনো না কোনো এনার্জি বা কোনো না কোনো জায়গা থেকে তো আসতে হবে। তো কোত্থেকে আসবে সেটি আমরা এই ছবিতে খেয়াল করি। দেখো ব্লকটা নিচে যখন নামছিল তখন তার একটা বেগ আছে, এই বেগ নিয়ে সে যখন এই নিচের পয়েন্টে পৌঁছাবে, চিন্তা করো এই পয়েন্টে তার মধ্যে কি শক্তি থাকতে পারে। তো যেহেতু বি পয়েন্টটা মাটিতে, এই পয়েন্টটা যেহেতু মাটিতে, এখানে তো কোনো বিভব শক্তি নাই ব্লকের, হ্যাঁ, যে ব্লকটা পড়তেছে সেই ব্লকের কিন্তু কোনো বিভব শক্তি নাই। তাহলে যা আছে তার টোটালটাই গতিশক্তি আছে। তাহলে ব্লকটা যখন স্প্রিংকে আঘাত করে, ব্লকের মধ্যে কি শক্তি ছিল? গতিশক্তি ছিল। সেটাই স্প্রিং এর মধ্যে কি হিসেবে জমা হয়েছে? বিভব শক্তি হিসেবে জমা হয়েছে। তাহলে আমরা তো এখানে বলতেই পারবো যে দেখো ব্লকটার যে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, সেটাই স্প্রিং এর মধ্যে বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার হিসাবে সঞ্চিত হবে। সো দুই পাশ থেকে হাফ হাফ যদি কাটাকাটি করো, এম তো ব্লকের ভর, ব্লকের ভরটা কোশ্চেনে দিয়ে দেওয়া ছিল, দেখো সেটা হচ্ছে 20 কেজি। তাহলে 20 কেজি ব্লকের ভর যদি আমরা নেই, ভি স্কোয়ার, তুমি মাত্রই এখান থেকে যে ভিটা বের করলা সেই ভিটা এখানে বসাবা। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু কে, কে এর মান কোশ্চেনে দিয়ে দেওয়া ছিল, দেখো বল ধ্রুবক ছিল কত? 10,000। হ্যাঁ, কে এর মান ছিল 10,000। তাহলে কে যদি আমরা 10,000 নিই, তাহলে এখানে একমাত্র আননোন হিসাবে কি রয়ে যায় বলো তো? আননোন হিসাবে আমরা
এক্স পেয়ে যাচ্ছি। তাহলে আমরা পূর্বের সংকোচনের পরিমাণটা পেয়ে গেলাম যে এত মিটার সংকোচন স্প্রিংয়ের মধ্যে হবে। আচ্ছা, এবার খেয়াল করো ঘর্ষণবিহীন অবস্থায় কি হবে। ঘর্ষণবিহীন অবস্থায় ঘর্ষণ না থাকলে, তো চিন্তা করো ঘর্ষণ থাকুক বা না থাকুক তাতে আদিবেগের তো কিছু যায় আসে না, তাই না? আদিবেগ তো জিরোই ছিল। তবে ঘর্ষণ থাকলে যেটা যায় আসে সেটা হচ্ছে ত্বরণ। ঘর্ষণটা যদি বাদ হয়ে যায় ত্বরণের মানটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সো কতটুকু চেঞ্জ হবে চলো দেখি। এই যে এখানে তাকাও, তুমি একটু আগে যে ত্বরণটা বের করছো সেখানে কি ঘর্ষণের মান বসিয়ে তারপরে ত্বরণটা পাইছো। তো আমি যদি এই জায়গাটার মধ্যেই যদি কি করি বলতো, ঘর্ষণের মানটা 0 বসায় দিই, তাহলেই তো ঘর্ষণহীন অবস্থা হয়ে গেল এবং এটা 0 বসালে যা থাকবে সেই ত্বরণটাই আমরা পাবো। তাহলে চিন্তা করে এটা যদি 0 হয়ে যায় তাহলে একমাত্র এই লাইনটার মধ্যে কি থাকে দেখো, তো এইটা সমান সমান কিন্তু এইটা, অর্থাৎ 20 × 9.8 × হাফ, এটা সমান সমান কত বলতো 20A। তাহলে আমরা যদি একটু লিখি যে 20 × 9.8 × হাফ, এটা সমান সমান 20A। তো দুই পাশ থেকে 20 কাটাকাটি করলে তোমার এর মান আসে 4.9। ঘর্ষণ থাকলে আমরা এর মান কত পাচ্ছি বলো, 4.9 পাচ্ছি। তাহলে আদিবেগ পেলাম, ত্বরণটা পেলাম 4.9। এবং দেখো সরণ, তো সরণ তো এখনো যেহেতু আমরা 20 মিটার তল বেয়ে নামছি, সরণ এখনো কয় মিটারই আছে, 20 মিটারই আছে। তাহলে যেটা হবে আগের অংশের চেয়ে এই অংশে জাস্ট একটা জিনিসই পার্থক্য হচ্ছে, ঘর্ষণযুক্ত অবস্থার ত্বরণ একটা আর ঘর্ষণ না থাকলে ত্বরণ আরেকটা, বাকি দুটো কিন্তু সেমই থাকলো। তো আমরা এখান থেকে আবারও একই নিয়মে শেষ বেগটা বের করব, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as দিয়ে যে ভিটা আসবে, দেন সেখান থেকে আবারও আমরা লিখব যে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার সমান হাফ কে এক্স স্কোয়ার। এখান থেকে কি নতুন যে কেটা সেটা কিন্তু পাওয়া যাবে, আমরা এটাকে এক্স প্রাইম নতুন যে এক্স সংকোচন সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। তাহলে আমরা এক্স পূর্বের সংকোচনটাও পেলাম এবং পরে কতটুকু সংকোচন হলো সেটাও পেয়ে গেছি। তাহলে সংকোচনের পরিবর্তনটা শেষে ডেল এক্স হিসাবে বের করে দিলেই হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই কোশ্চেনটার আনসার। তো আমার মনে হয় আমরা এটাও বুঝতে পারছি। তাহলে এটা ছিল তোমার হেলানো তলের সাথে স্প্রিংকে যুক্ত করে একটা প্রশ্ন। তাহলে আমরা আমাদের পরবর্তী কোশ্চেনে যাই। তো আমাদের নেক্সট যে কোশ্চেন এখানে আছে দেখো, একটা ব্লক বা স্তম্ভ তৈরির একটা কনসেপ্ট এখানে। তাহলে আমরা কিন্তু মোটামুটি হেলানো তলের কনসেপ্ট দেখলাম, এরপরে খেয়াল করো স্প্রিংয়ের কিছু কনসেপ্ট এখানে আমরা দেখলাম। আচ্ছা, আর এখন আমরা কি দেখতেছি, একটা স্তম্ভ তৈরির প্রশ্নটা। তো দেখো বলা হয়েছে যে 0.125 মিটার কিউব আয়তনের এবং 250 কেজি ভরের 4টি ব্লক। কয়টা ব্লক আছে? 4টা ব্লক এখানে আছে। এই 4টি ব্লককে সাজিয়ে স্তম্ভ তৈরি করা হলো। তো প্রশ্নের ফার্স্ট লাইনটা পড়ে আমরা কিন্তু ব্লকের শেপ সম্পর্কে কোনো আইডিয়া পাই নাই, রাইট? ব্লকটার আকারটা কেমন সে সম্পর্কে কোনো আইডিয়া কোশ্চেনে দেওয়া নাই। তো যেহেতু ব্লকের আকার দেওয়া নাই তাহলে আমরা টিপিক্যাল ব্লকের শেপ চিন্তা করব। তো টিপিক্যাল যে ব্লকগুলো সেগুলো সাধারণত কিউব অর্থাৎ ঘনক শেপের হয়। আর ঘনক নেওয়ার পেছনে আরেকটা তোমার রিজন হচ্ছে, দেখো এই প্রশ্নে শুধুমাত্র ব্লকের আয়তনটা উল্লেখ করা আছে 0.125। তা আয়তন থেকে এটার তো কোনো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আলাদা করে কিছুই দেওয়া নাই, তো কেন দিল না? তার মানে অবশ্যই এর 3টা ডাইমেনশন কেমন সমান। তো সেভাবেও আমরা বুঝতে পারি যে এটা একটা ঘনক আকৃতির বস্তু ছিল। আচ্ছা, আমাদের এখান থেকে 2টা প্রশ্ন। প্রথমটা কম্পারেটিভলি খুব ইজি প্রশ্ন, এটাকে 9-10 লেভেলের কোশ্চেনও বলা যায়। সেটা হচ্ছে উদ্দীপকে বর্ণিত স্তম্ভের ওপর থেকে একটা বস্তুকে যদি আমরা ফেলে দেই তাহলে মাটি থেকে কত উচ্চতায় এর গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। তাহলে চলো আগে আমরা স্তম্ভটাকে তৈরি করি। তো ধরলাম এই হলো সেই 4টা ব্লক দিয়ে তৈরি স্তম্ভটা। 4টা ব্লক দিয়ে ধরো আমরা এতটুকু স্তম্ভ আমরা পাইছি 4টা ব্লক দিয়ে। অ্যান্ড প্রত্যেকটা ব্লকের হাইট বা প্রত্যেকটা ব্লকের বাহুর দৈর্ঘ্য কেমন সেটা জানতে হবে আমাকে, তাহলে আমরা কিন্তু পুরো স্তম্ভের হাইটটা পেয়ে যাব। তাহলে দেখো প্রশ্নে বলা ছিল যে একটা ব্লকের আয়তন কত 0.125 এবং ব্লকগুলোর শেপ আমরা কি বলছি, ঘনক শেপ বললাম, তাই না? ঘনক শেপের বলছি। তাহলে ঘনকের আয়তনের সূত্র কি, বাহুর কিউব। তাহলে এখান থেকে বাহুর যে দৈর্ঘ্য সেটা কিউব রুট করলে পাচ্ছ কত 0.5। তাহলে এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি বলো 0.5। তাহলে এখন আসো, যদি একটা ব্লকের একটা বাহু 0.5 হয়
তার মানে তার হাইটও তো 0.5, ওই ব্লকটার হাইটও 0.5, তাহলে এরকম 0.5 করে ব্লক আছে মোট কয়টা? 4টা। তাহলে টোটাল হাইট কত হবে? এই স্তম্ভের যে উচ্চতা সেটা হবে 0.5 ইন্টু 4টা ব্লক, অর্থাৎ 2 মিটারের উচ্চতার একটা স্তম্ভ আমরা পেলাম। এখন এই স্তম্ভের ওপর থেকে কি করতে বলছে? একটা বস্তুকে ফেলে দিলে, তোমরা বুঝো যে ফেলে দিলে তার আদিবেগটা কেমন থাকবে? 0 থাকবে। হ্যাঁ, তো ফেলে দিলে মাটি থেকে কত উচ্চতায় এর গতিশক্তিটা বিভব শক্তির দ্বিগুণ, অর্থাৎ গতিশক্তি এটা বিভব শক্তির কেমন? ডাবল হওয়া লাগবে। হ্যাঁ, সেটা কোশ্চেন শর্তে আমাদের বলে দিছে। এবং যে হাইটটা বের করবা সেটা কোত্থেকে বের করতে হবে? ভূমি থেকে কত উচ্চতায়। তো আমরা একটা কাজ করে নিতে পারি, আমরা ধরে নিতে পারি ভূমি থেকে কত উচ্চতায়? এক্স উচ্চতায়। ধরো এই পয়েন্টটাই হলো সেই পয়েন্টটা, এটাই হলো সেই পয়েন্টটা, এবং এটার উচ্চতা হলো কত? ভূমি থেকে এক্স। তাহলে বলো তো এটা ওপর থেকে কতটুকু উচ্চতা হবে? এইচ মাইনাস এক্স, রাইট? এইচ মাইনাস এক্স, পুরোটা যেহেতু এইচ ধরছি, মাটি থেকে এক্স হল, উপর থেকে এইচ মাইনাস এক্স। আচ্ছা, এখন আসো গতিশক্তির সূত্র যদি লিখো তাহলে আসবে হাফ এম ভি স্কোয়ার, তাই তো? হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ এই যে এই বিন্দুটা, যে বিন্দুটা আমরা ম্যাথ করতে চাচ্ছি, ওই বিন্দুর যে বেগটা। তাহলে ভি স্কোয়ারের সূত্র কি হয়? ভি তো আর দেওয়া নাই এই পয়েন্টের, তাহলে ভি স্কোয়ারের সূত্র আমরা অ্যাপ্লাই করব ইউ স্কোয়ার প্লাস 2gh। এটা নেওয়ার রিজন কি? তোমরা জানো কোনো কিছুকে নিচে ফেলে দিলে আমরা সূত্রে কি বলি? প্লাস 2gh আমরা নিই। এটা গেল গতিশক্তি। এরপরে আসো বিভব শক্তি। তো বিভব শক্তির ক্ষেত্রে আচ্ছা এখানে একটা বিষয় একটু আছে যে এইচ এর মানটা আমরা কেমন নিব সেটা আমরা পরের লাইনে বসাচ্ছি। এই এইচটা কিন্তু এই এইচটা না। হ্যাঁ, তাহলে আচ্ছা আমরা কাজ করি, নামটাই চেঞ্জ করে দিই ভালোভাবে। ধর এটাকে আমরা নাম দিলাম এইচ প্রাইম, যে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। আমাকে বুঝে দেখতে হবে যে এইচ প্রাইমের মানটা কত এখানে। আর বিভব শক্তির সূত্র যদি আমরা লিখি এম জি, এটাও কিন্তু আরও একটা এইচ, আমি এটাকে এইচ ডাবল প্রাইম নাম দিলাম। তাহলে চলো একটু বুঝে দেখি কোন হাইটটা কত। তো আগে দুই পাশ থেকে এম এম বাদ দিয়ে দেওয়া যায়, এবং দেখো এখানে হাফ আছে একটা, এবং আদিবেগ এই কোশ্চেন আদিবেগ কত দেওয়া? 0, 2g। তো চিন্তা করো যেহেতু আদিবেগটা 0 এবং এটা কি শক্তি? গতিশক্তি। তোমরা ছোটবেলায় পড়ছো গতিশক্তির হাইট আমরা মেজার করি কোত্থেকে? ওপর থেকে। এই রিজনটা হলো যেহেতু আদিবেগে উপরে ছিল, তাহলে ওপর থেকেই আমাকে হাইটটা মাপতে হবে। তাহলে দেখো ওপর থেকে এই বিন্দুর হাইটটা কত? এইচ মাইনাস এক্স। তাহলে ওপর থেকে হাইট হচ্ছে এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স। ওকে, এটা ইকুয়ালস টু দেখো এখানে 2 ইন্টু জি। এটা তো বিভব শক্তি ছিল, তো বিভব শক্তির হাইট আমরা জানি কোত্থেকে নেওয়া লাগে? গ্রাউন্ড থেকে আমরা মাপি। বিভব শক্তির হাইটটা ভূমি থেকে আমরা মাপি। তাহলে ভূমি থেকে হাইট কত আছে? এক্স। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি উভয় পক্ষে, তাহলে এখান থেকে কি করা যাবে বলো তো? এক্স এর মানটা তোমার বের করা যাবে, এবং এইচ এর ভ্যালু তো লেখাই আছে 2 মিটার। এইচ এর মানটা 2 মিটার বসিয়ে দিয়ে এখান থেকে একটা উত্তর কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে প্রথম প্রশ্নটা এটা 9-10 লেভেল একটা প্রশ্ন ছিল এবং খুবই সহজ। তাহলে আমরা চলো পরের প্রশ্নটাতে চলে যাই। পরের যে প্রশ্নটা আছে এটা তোমরা একটু মার্ক করে রাখতে পারো। এই প্রশ্নটা যথেষ্ট আমি কি বলবো, এখানে কাজ করার মতো জায়গা আছে। হ্যাঁ, এবং এটা ভুল হওয়ারও যথেষ্ট সুযোগ আছে। তো চেষ্টা করো এই প্রশ্নটা যেন আমরা তোমার ধীরে ধীরে এই জিনিসটা ক্লিয়ার হতে পারি। তো চলো দেখা যাক। বলা হয়েছে এই যে স্তম্ভটা যেটাকে উলম্বভাবে তৈরি করা হয়েছিল, এই স্তম্ভটিকে আমরা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে হেলাতে চাই। হ্যাঁ, স্তম্ভটাকে আমরা, এটা তো খাড়া লম্ব বরাবর ছিল, এটাকে আমরা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে হেলাতে চাই। তাহলে যে কাজটা হবে সেটা উদ্দীপকে বর্ণিত স্তম্ভ তৈরির কাজের সাথে আমাকে তুলনা করতে হবে। অর্থাৎ তুলনা, যেহেতু দুইজনের মধ্যে তুলনা আসে, দুইটা কাজের তুলনা করতে বলছে। একটা হলো এই যে আমি উদ্দীপকে 4টা ব্লককে পরপর বসিয়ে কাজটা যে বের করলাম, এইখানে কত কাজ। আর দ্বিতীয়ত হচ্ছে ওই তৈরি ব্লকটাকে, ওই তৈরি স্তম্ভটাকে যখন আমরা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে হেলিয়ে দিচ্ছি, সেখানেও কিন্তু আরেকটা কাজ করতে হয়েছে। এই দুইটা কাজের আমাকে কম্প্যারিজন এখানে করতে হবে। তাহলে ফার্স্টে আমরা কি করি? চলো আগে স্তম্ভটা বানানোর কাজটা করি, দেন এটাকে হেলানোর কাজটা আমরা বের করে নিব। তো আমরা স্তম্ভ তৈরির কাজটাকে বের করে ফেলি। তাহলে বলা যাবে স্তম্ভ তৈরিতে W ইকুয়ালস টু, তো এইখানে যে কাজটা বের করা হয় সেটার দুইভাবেই করা যায়। একটা তোমরা জানো সরাসরি একটা সূত্র আছে, আমরা যদি ব্লক একটার পর একটা বসিয়ে যদি স্তম্ভ বানাই, সেখানে আমরা কাজের একটা সূত্র ব্যবহার করি mgh n ইন্টু n-1/2 ফ্যাক্টোরিয়াল। mgh n ইন্টু
n-1 ভাগ 2 ফ্যাক্টোরিয়াল বা 2 যেটাই বলো, এই একটা সূত্র আছে। তো এমনিতে বোর্ডে আমরা প্রিফার করি যে এই সূত্রটা সরাসরি না করে যেন আমরা ভেঙে ভেঙে করি, ঠিক আছে, এটা যেন ভেঙে ভেঙে করা হয়। তো এটা কিভাবে ভেঙে করা যায় সেটা একটু যদি দেখো, এখানে দেখলে সহজে বুঝতে পারবে যে আমরা এই অংশটা দেখো, এখানে একটু দেখাচ্ছি। ধরে নাও 4টা ব্লকের মধ্যে আমাদের এটা হচ্ছে প্রথম সেই ব্লকটা, 4টা ব্লকের এটা হলো প্রথম ব্লকটা, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম ব্লকটা। তো এই প্রথম ব্লকটা এটা কি অলরেডি কি মাটিতে আছে না বলো? মাটিতেই আছে, এবং এটা তো উঠাইতে হয় না, এটা ওখানেই যেহেতু আছে, তাহলে এই ব্লকটা বসাতে আমার কিন্তু কোনো কাজ করতে হলো না, তাই না? এটা ওখানেই এখনো গ্রাউন্ডেই আছে, তাহলে প্রথম ব্লকের জন্য কৃত কাজ 0। এরপর আসো এর উপরে যখন আমরা দ্বিতীয় ব্লকটা বসাবো, এর উপরে আমরা যখন দ্বিতীয় ব্লকটা বসাবো তখন কিন্তু কিছু কাজ হবে, কারণ এটাকে উঠাইতে হয়েছে, তাই না? তাহলে কি পরিমাণ কাজ হলো চলো এটা একটু দেখি। আমরা যদি এখানে বলি W2 সমান, দেখো যাকে উঠাচ্ছি তার ভর অর্থাৎ ব্লকটার ভর m, একটা যে ব্লক তার ভর হচ্ছে m, এরপরে g, এবং তোমরা জানো উঠাইতে কাজ হয় mgh। তাহলে এই ব্লকটা কতটুকু আমরা উঠালাম চলো সেটা একটু আমরা হিসাব করি। তাহলে ব্লকটা ওঠানোর আগে কোথায় ছিল বলো তো? মাটিতেই কোথাও একটা ছিল। এই ব্লকটা এখান থেকেই তো আমরা এখানে নিয়ে গেছি, তাই না? এখান থেকে আমরা ওখানে কিন্তু নিয়ে গেছি। তাহলে ব্লকটা ছিল মাটিতে, সেখান থেকে সরিয়ে এই জায়গাটাতে নিয়ে যাওয়া হলো। তো আমরা কিভাবে এর এইচটা বের করব? তো সাধারণত আমরা এটা মধ্যবিন্দু থেকে মধ্যবিন্দু পরিমাপ করি, অর্থাৎ যাকে আমরা ভরকেন্দ্রের সরণ নামেও ডাকি। তো দেখো এই ব্লকটা যখন মাটিতে ছিল তখন তার ভরকেন্দ্র এখানে, এবং ব্লকটাকে যখন উপরে বসালাম তখন তার ভরকেন্দ্র কিন্তু এখানে। তাহলে ভরকেন্দ্র কতটুকু সরে গেল? তাহলে শেষের লেভেল এটা আর আদি লেভেল হচ্ছে এটা, তাহলে ভরকেন্দ্র উঠে গেছে কিন্তু এতটুকুন, তাই না? এই পরিমাণ উপরে ভরকেন্দ্রটা সরলো। তো এটা কতটুকু হতে পারে চলো পরিমাপ করি। দেখো এই মানটুকু, এতটুকু কিন্তু একটা ব্লকের উচ্চতার অর্ধেক, এইটুকু একটা ব্লকের উচ্চতার অর্ধেক, আবার এইটুকু পরের ব্লকটার উচ্চতার অর্ধেক। তাহলে অর্ধেকটার অর্ধেকটা মিলে একটা সম্পূর্ণ ব্লকের উচ্চতা হয়ে গেল, একটা সম্পূর্ণ ব্লকের উচ্চতা হয়ে গেল। এবং আমরা দেখছিলাম একটা ব্লকের উচ্চতা ছিল কত? 0.5। আচ্ছা আমি যদি মান না বসাই, প্রতীকের মাধ্যমে লিখি, একটা ব্লকের উচ্চতা বা বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে রাখছিলাম, ঠিক আছে, এটা যে কোনো নামই দিতে পারো, ধরো এ যেহেতু ধরছে অলরেডি আমরা সেই নামেই থাকলাম। এরপর আসো থার্ড ব্লক, এরপর তৃতীয় যে ব্লকটা আমরা বসাবো সেখানে কত কাজ হবে? ধরো এই হচ্ছে সেই থার্ড ব্লকটা, তাহলে থার্ড ব্লকের জন্য কাজ mg, ওটার ভরত m ছিল, এবং এটাকে কতটুকু উঠাতে হচ্ছে? টোয়াইসে। হ্যাঁ, তো টোয়াইসে কিভাবে বুঝলাম আমরা, চলো এটা দেখি। দেখো তৃতীয় যে ব্লকটা সেটা দ্বিতীয় ব্লকের চেয়েও কি এতটুকু বেশি উপরে উঠাতে হচ্ছে। খেয়াল করো, দ্বিতীয় ব্লক তো তুমি এই পর্যন্ত উঠাইছো, আর তৃতীয় ব্লক তো এখানে বসাইছো। তো তৃতীয় ব্লকের ভরকেন্দ্র এখানে, দ্বিতীয় ব্লকের ভরকেন্দ্র এখানে ছিল, তাহলে দ্বিতীয় ব্লকটার চেয়েও তাকে এতটুকু বেশি উঠাতে হচ্ছে। এবং দেখো এইটুকু কিন্তু একটা এইচ এর সমান, কারণ এতটুকু অর্ধেক, আবার এখানে আরো অর্ধেক। আমরা কিন্তু ভরকেন্দ্র পর্যন্ত মানে মধ্যবিন্দু পর্যন্ত হিসাব করব। তাহলে তৃতীয় ব্লকের এটা মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু, তাহলে এইটুকু এক্সট্রা উঠাইতে হয়েছে, অর্থাৎ আরও একটা এইচ, মানে আরও একটা বাহুর দৈর্ঘ্য পরিমাণ এ পরিমাণ। তাহলে অলরেডি আগে দ্বিতীয় ব্লককে এ উঠাইছো, ওকে আরও এ উঠাইতে হলো, অর্থাৎ এখানে কত হয়েছে বলো? 2a। সিমিলারলি যদি আমরা W4 চতুর্থ ব্লক বলি, তাহলে এটা হবে mg 3a, কারণ দেখো একটা প্যাটার্ন দেখা যাচ্ছে, প্রথম ব্লকে কাজ 0, দ্বিতীয় ব্লকে mg একটা এ, তৃতীয় ব্লকে 2টা এ, তাহলে চতুর্থ ব্লকে যে আমরা 3টা এ পাবো। এভাবে আমরা এখন যদি, এটা তো তোমার কি করলাম ইন্ডিভিজুয়ালি বের করলাম, টোটাল কাজ যদি বের করি তাহলে W সমান কি হবে? 4টা কাজের যোগফল, 4টা কাজের আমরা যোগফল পেয়ে যাচ্ছি। তো যদি এই 4টা যোগ করো, mg এ কমন যাবে, এবং কি পাচ্ছ? 0 + 1 + 2 + 3 এভাবে যাবে, এবং একটা স্বাভাবিক সংখ্যার যোগফল এখানে পাচ্ছি আমরা। এবং লাস্টের যে পদটা সেটা কি হবে তোমার? n-। এই ম্যাথের জন্য যদিও আমরা 3a পর্যন্ত পাচ্ছি আর কি, এই ম্যাথের জন্য আমরা 3a পর্যন্তই পাবো, কিন্তু যদি ব্লক সংখ্যা আরও বেশি থাকতো তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আরও আমাদের যেতে হতো, তাই না? ব্লক সংখ্যা বেশি হলে আমরা আরও সামনের দিকে লিখতাম। আচ্ছা, তো 1 + 2 + 3 এটা করলে তো আমরা কত পাচ্ছি? 6, অর্থাৎ mg × 6a। তো এখন দেখো m ছিল একটা ব্লকের ভর, কোশ্চেনে একটা ব্লকের ভর বলে দেওয়া ছিল কত কেজি বলো তো? 250 কেজি। তাহলে প্রত্যেকটা ব্লকের ভর 250 কেজি, g এর মান 9.8, আর প্রত্যেকটা ব্লকের বাহুর দৈর্ঘ্য আমরা 0.5 পাইছি। সো এটাই হলো স্তম্ভ তৈরির মোট কাজ, স্তম্ভ তৈরির
মোট কাজ। তাহলে এই অংশটা এভাবে ভেঙে ভেঙে যদি করতে চাও মোস্ট ওয়েলকাম, এবং এটাই মূলত বোর্ডে প্রিফার করা হয় এটা করার জন্য। আর যদি কেউ ভাবো যে না আমি এটা প্রমাণটা করব না বা আমি অ্যাডমিশন এটা সরাসরি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ডাইরেক্ট সূত্র লিখতে পারি। হ্যাঁ, ডাইরেক্ট সূত্রটা কি, mgh n ইন্টু n-1/2। দুইভাবে করতে পারো, আমি দুইটাই দেখাই দিলাম। তো যদি এবারও মান বসাও, m 250, g 9.8, প্রত্যেকটা ব্লকের হাইট ছিল 0.5, টোটাল ব্লক সংখ্যা 4টা, 4 থেকে 1 বাদ দিলে 3/2, দেখবা ওইখানে এটা কিন্তু সেম উত্তরই আসবে, একই মেথডে করে আমরা সেম উত্তরটাই পাবো। তাহলে আমাদের এই উত্তরটার অর্ধেকটা শেষ, আমরা স্তম্ভ তৈরির কাজটা বের করে ফেলতে পারছি। এবার সেকেন্ড পার্টে কি করা হলো, স্তম্ভটা তৈরি, স্তম্ভটাকে হেলাইতে বলা হয়েছে। তাহলে আমরা চলো এটাকে দেখি হেলাতে কত কাজ হবে। হ্যাঁ, তাহলে এটাকে হেলাতে কৃতকাজ। তো ধরে নাও এই হচ্ছে স্তম্ভের আদি অবস্থা, এটা হলো তোমার স্তম্ভটার আদি অবস্থা। এখন এটাকে তোমাকে কি করতে বলা হলো, হেলাতে বলা হলো। তো এটাকে যদি আমরা হেলাই, কত কোণে হেলাইতে বলছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো ধরে নাও এই অবস্থায় আমরা কিন্তু পাইলাম যে এই কোণটা কত ডিগ্রি বলো, ভূমির সাথে 30 ডিগ্রি কোণেকে হেলাইতে বলছে। তাহলে এটা আগে ছিল খাড়া সোজা বরাবর, এখন এটাকে আমরা 30 ডিগ্রি কোণে হেলিয়ে দিলাম। তাহলে এই ক্ষেত্রে কত কাজ হবে, চলো আমরা যদি একটু লিখি, কাজ W সমান, তোমরা জেনে থাকবা কোনো কিছু সরাতে বা নামাতে ওঠাতে কাজের সূত্র কিন্তু একটাই থাকে, mgh। আচ্ছা, এবার যদি মান বসাও, তো চিন্তা করো এমটা কত হবে। আমরা কি এখানে একটা ব্লককে হেলাইছি নাকি সম্পূর্ণ স্তম্ভটাকে হেলাইছি? উত্তর হচ্ছে সম্পূর্ণ স্তম্ভটাকে হেলাইছি। তাহলে এখানে যে এমটা বসবে সেটা কি, স্তম্ভের ভর। তো স্তম্ভের মধ্যে ব্লক ছিল 4টা, যাদের প্রত্যেকের ভর ছিল 250, সো স্তম্ভের মোট ভর কিন্তু 1000 কেজি। g 9.8 রইল বাকি এইচ, যেটা এখানকার ক্রুশাল পার্ট। এইচ হচ্ছে আমরা যেমনটা একটু আগে বললাম এর মধ্যবিন্দু বা ভরকেন্দ্র। এই যে ব্লকের মধ্যবিন্দু বা ভরকেন্দ্র কতটুকু নেমে গেছে বা কতটুকু সরে গেছে সেটাই হচ্ছে এইচ, তার উচ্চতা আমরা নিব। হ্যাঁ, তাহলে ব্লকটা যখন উলম্ব অবস্থায় ছিল স্তম্ভটা, তখন তার মধ্যবিন্দু বা ভরকেন্দ্র ছিল এইখানটাতে, এবং সেটা কত মিটার উপরে হবে চিন্তা করো। টোটাল স্তম্ভের হাইট ছিল 2 মিটার, তাহলে ভরকেন্দ্রটার আদি উচ্চতা হচ্ছে 1 মিটার। এটা শুরুতে 1 মিটার উচ্চতায় ছিল। ওকে, ফাইন। এইবার যখন তুমি একে হেলিয়ে দিলে তখন দেখো তার উচ্চতা মধ্যবিন্দু কিন্তু এখানে চলে আসলো, মধ্যবিন্দু এখানে চলে আসছে, এবং এই অবস্থায় তার হাইটটা কতটুকু দেখো, এতটুকু তার হাইট, এইটুকু তার হাইট। তাহলে এই হাইটটা আমাকে বের করতে হবে। এখন আমি যদি হাইটটা বের করতে চাই তাহলে আমরা কি করব, এখানে এই সমকোণী ত্রিভুজটার হেল্প নিব। দেখো এই যে খেয়াল করো, এই সমকোণী ত্রিভুজটার হেল্প আমাকে নিতে হবে। তাহলে আমরা যদি এখানে সমকোণী ত্রিভুজটা এখানে আঁকি, তাহলে সেটা মোটামুটি এমন দেখা যাবে। ঠিক আছে, এটাই হলো সেই সমকোণী ত্রিভুজটা। সেই সমকোণী ত্রিভুজের এইচটা আমরা এখান থেকে একটু বের করতে চাই। তাহলে তুমি যদি দেখো, আমি একটু হিসাব সহজ করার জন্য দেখো, এই যে তোমার সমকোণী ত্রিভুজটা আমরা আঁকলাম, তার অ্যাঙ্গেলটা কত ডিগ্রি খেয়াল করো। এই যে এই কোণটা কত ডিগ্রি দেওয়া বলো তো, 30 ডিগ্রি দেওয়া, তাই না? এই যে এই অ্যাঙ্গেলটা দেওয়া কত ডিগ্রি, 30 ডিগ্রি। আচ্ছা চিন্তা করো, এই বাহু আর এই বাহুটা, আমার আঁকানো যে এই বাহুটা, এটা এর সাথে কি সমান্তরালে আছে না? সমান্তরালে আছে। তাহলে এটা যদি সমান্তরাল হয়, চিন্তা করো এই কোণটা 30 ডিগ্রি হলে এই কোণটাও কত ডিগ্রি হবে, অবশ্যই 30 ডিগ্রি কিন্তু হবে। তাহলে এখানে যে সমকোণী ছোট্ট ত্রিভুজটা আমরা আঁকলাম, এর এই কোণটাও কত ডিগ্রি, 30 ডিগ্রি। তো এই সমকোণী ত্রিভুজের আমরা এই মানটা যদি বের করতে চাই, আমাকে অতিভুজটা জানা লাগবে। কার মান লাগবে বলো, অতিভুজের মান কিন্তু জানতে হবে। কার মান জানতে হবে, অতিভুজের মানটা আমাকে জানতে হবে। তাহলে অতিভুজের মানটা কত হতে পারে, চলো সেইটা এখন দেখা যাক। তো এই মানটাকে আমরা দুইটা অংশে, আমি যদি একটু জুম করে নিই তাহলে হয়তো বোঝাতে সুবিধা হবে। দেখো এটা হলো সেই অতিভুজ যেটা আমাকে বের করতে হবে। এটা মান পেয়ে গেলেই কিন্তু এই হাইটটা আমরা পেয়ে যাব। তো দেখো এই অতিভুজটা দুইটা অংশে ভাগ করা যায়, এইটুকু দৈর্ঘ্য একটা আর এইটুকু দৈর্ঘ্য একটা। ঠিক আছে, আমরা দুইটা অংশে ভাগ করব, এই অংশটা প্লাস এই অংশটা। এখন এতটুকু সেটা কিন্তু দেখো স্তম্ভের যে দৈর্ঘ্য, স্তম্ভের যে দৈর্ঘ্যটা
স্তম্ভের দৈর্ঘ্য কয় মিটার ছিল বলো? 2 মিটার, তাই না? প্রত্যেকটা ব্লক 0.5 করে, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। 2 মিটারের অর্ধেকটা এইটুকু, এই পর্যন্ত অর্ধেক, তাহলে 2 এর অর্ধেক কত? 1 মিটার। তাহলে এইটুকু পাচ্ছি কত? 1 মিটার। আমরা এইটুকু পাইলাম হলো 1 মিটার, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 মিটার। কিন্তু বলো অতিভুজটা আরও একটু বাড়তি না? দেখো এইটুকু এক্সট্রা আছে আরও, তাহলে ওই মানটা কত সেইটা আমাকে হিসাব করতে হবে। খুবই ঠান্ডা মাথায় খেয়াল করো, এই মানটা কত সেটাও আমরা দেখতে চাই। তো তার জন্য এখানে একটা কাজ করা যেতে পারে। দেখো এইখানেও একটা ত্রিভুজ আমরা দেখতে পাইলাম, খেয়াল করো এইটাও একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজটার মধ্যে কি কি আমরা জানি একটু দেখো। এই ত্রিভুজটার মধ্যে আমরা এই অ্যাঙ্গেলটা জানি 30 ডিগ্রি, এবং খেয়াল করো তো এই যে বাহুটা, এই যে বাহুটা, এইটাকে একটা ব্লকের, চিন্তা করো তো একটা ব্লকের একটা বাহু না এতটুকু, ধরো এখানে 4টা ব্লক চিন্তা করো, তাহলে 4টা ব্লকের এইটাতে একটা বাহু, রাইট? তো একটা বাহুর দৈর্ঘ্য কয় মিটার ছিল ব্লকের? 0.5। বাহুর দৈর্ঘ্য এ ছিল 0.5, তাহলে এই পুরোটা যদি 0.5 হয়, তাহলে এর অর্ধেকটা মানে যে এইটুকু, এইটুকু কত বলো তো? 0.25। এই যে এতটুকুন, এই মানটা হলো 0.25। তাহলে আমরা যদি লিখি এই মানটা, সেটা হলো 0.25। এখান থেকে এই পর্যন্ত 0.25। আচ্ছা, এটা 0.25, আর এই কোণটা আমরা কত বলছি বলো তো? 30 ডিগ্রি একটা অ্যাঙ্গেল আমরা এখানে পাইছি। আচ্ছা, তাহলে খেয়াল করো আরেকবার একটু, আমরা এখানে এই যে তোমার বাহুটা, এই বাহুর দৈর্ঘ্য এক্সট্রাটুকু জানতে চাচ্ছিলাম। তো এই কোণটা ছিল কত ডিগ্রি? 30 ডিগ্রি, তাই না? এই অ্যাঙ্গেলটা ছিল কিন্তু 30 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। আর এই বাহুটা কত মিটার? 0.25 মিটার। তো এখন দেখো এই অ্যাঙ্গেলটা কত, চলো সেটা একটু বুঝি, কারণ এটা সমকোণী ত্রিভুজ কিনা আদৌ সেটা আমরা এখনো বুঝি নাই। হ্যাঁ, তাহলে দেখো এই কোণটা যদি বুঝতে পারি, কোণের সমষ্টি দ্বারা যদি 90 ডিগ্রি হয়, তাহলে বুঝবে এটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী হলে কিন্তু বাহুটা বের করা খুব সহজ হয়ে যাবে। দেখো এই টোটাল অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো? 180, কারণ এটা এক সরল কোণ, তাই না? এক সরল কোণ 180, তার মধ্যে এতটুকু কত ডিগ্রি? 30 ডিগ্রি। ভালো কথা। এবং দেখে এই অংশটা কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি না? ব্লকের এই বাহু আর এই বাহু মধ্যবর্তী কোণ কত? 90। তাহলে 30 আর 90 যোগ করে আসলো কত? 120 ডিগ্রি। তাহলে অতিরিক্ত থাকে আর এইটুকু, 180 থেকে 120 ডিগ্রি বাদ দিলে এই মানটা কত ডিগ্রি আসে বলো তো? 60 ডিগ্রি পাওয়া যায়। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে দেখো এটা ছিল তোমার 30 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা আসলো 60 ডিগ্রি। দুইটা কোণের যোগফল কত? 90 ডিগ্রি আসছে। তাহলে অবশ্যই এই কোণটাও কত ডিগ্রি হওয়া লাগবে? 90, কারণ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এবার আসো ম্যাটটার আমরা সামারি টেনে ফেলি। সামারি হলো এই ছোট্ট ছোট্ট ত্রিভুজটার, সমকোণী ত্রিভুজ যেটা, তার এই বাহুটার দৈর্ঘ্য, দেখো কোন বাহুটার কথা বলছি আমরা? এই বাহুটার দৈর্ঘ্য 0.25, অর্থাৎ যে এটা হলো 0.25, আর এই কোণটা দেখো 30 ডিগ্রি, এবং আমরা এই বাহুর মানটা জানতে চাচ্ছি, তাই না? তো একটু আগে এটা ট্রিক বলছিলাম আমরা, 30 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য এটা যা হয় এই মানটা তার ডাবল হয়। হ্যাঁ, তাহলে এটা যদি 0.525 হয়ে থাকে, তাহলে এই বাহুটা হলো 0.5 মিটার। 0.5 মিটার, বুঝতে পারলাম আমরা এই বাহুটা কত? 0.5 মিটার পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এখানে আলটিমেটলি এই সমকোণী ত্রিভুজে কি পাচ্ছি এটা এখন খেয়াল করো। এইটুকু ছিল 1 মিটার, এইটুকু পেলাম আমরা 0.5 মিটার, তাহলে এই পুরো বাহুটার দৈর্ঘ্য আসলো 1 + 0.5, অর্থাৎ 1.5 মিটার। এই বড় সমকোণী ত্রিভুজটাতে এই বাহুটা হলো 1.5 মিটার। তাহলে আমরা বড় সমকোণী ত্রিভুজটার এই বাহুটা পাইলাম 1.5 মিটার, এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত 1.5 মিটার। আর এই কোণটা কত ডিগ্রি ছিল বলো? 30 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি 30 হয়,
এই বাহুটা যদি 1.5 মিটার হয় তাহলে উচ্চতাটা কি 1.5-এর অর্ধেক আসবে। 1.5-এর কি আসবে বলো, অর্ধেকটা কিন্তু পাওয়া যাবে, কারণ আমরা জানি 30 অ্যাঙ্গেলের জন্য এটার চেয়ে কি হয়, অর্ধেক হয়, মাত্রই বললাম। তাহলে 1.5-এর অর্ধেকটা কত, অর্ধেকটা হচ্ছে 0.75। সো এটা হাইলি ইন্টেন্সিভ একটা তোমার ক্যালকুলেশন ছিল। তো আমি যদি একটু এই হিসাবটা যদি আরেকবার একটু দেখাই দিই, দেখো আমরা আসলে কি চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম একে হেলাতে কত কাজ হলো। তো কাজের সূত্র লিখলাম mgh, সেখানে m এর মান আমরা বসিয়েছি, g এর মান আমরা বসিয়েছি, আমাদের দরকার h, অর্থাৎ মধ্যবিন্দু বা ভরকেন্দ্র কতটুকু সরে গেল। তো ভরকেন্দ্র আগে 1 মিটার উপরে ছিল, 1 মিটার কেন, পুরো হাইট ছিল 2, তার অর্ধেক 1 মিটার। এবার যখন একে আমরা হেলিয়ে দিলাম, হেলিয়ে দিলে খেয়াল করো তার মধ্যবিন্দু এটা এবং তার উচ্চতা হচ্ছে এতটুকু। তো সেই উচ্চতা বের করার জন্য আমাদের একটা সমকোণ ত্রিভুজ আঁকতে হলো। সেই সমকোণ ত্রিভুজের দেখো আমরা এতটুকু 1 মিটার পাইলাম, কারণ পুরো স্তম্ভ 2 মিটার, তো তাহলে তার অর্ধেকটা 1 মিটার। কিন্তু সেটাই কিন্তু এই পুরো দৈর্ঘ্যটা না, এইটার 1 মিটারের সাথে আরও এতটুকু এক্সট্রা কিন্তু একটু রয়ে গেছে। তো সেই মানটা কীভাবে বের করছি, তখন আমরা কি করলাম, এই ত্রিভুজের বাহুগুলো দেখার চেষ্টা করলাম। এই কোণটা 30 ডিগ্রি ছিল, কারণ এটা 30 হলে এটাও 30 হবে, যেহেতু এই বাহু সমান্তরাল। দেন দেখলাম এই কোণটা 60 ডিগ্রি, কারণ এটা 30, এটা 90, তাহলে এইটুকু 60 হওয়া লাগে। তাহলে এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে, এবং দেখো এই যে পুরো বাহুটা এটা তো একটা ব্লকের এক বাহু, তো এইটুকু তাহলে কি ব্লকের এক বাহুর অর্ধেক। তো এই জন্য এই মানটা কত, 0.25, কারণ ব্লকের বাহু ছিল 0.5, তার অর্ধেকটা 0.25। তাহলে আমরা কি করলাম, এটা 0.25, এই কোণটা 30 হইলে এই মানটা অনায়াসেই বলা যায় 0.5। তুমি পিথাগোরাস সমকোণী ত্রিভুজের সূত্র সাইন কজ অ্যাপ্লাই করলে এটা পেয়ে যাবা 0.5 মিটার। তাহলে এই টোটাল বাহুর দৈর্ঘ্য কত হলো, 1 + 0.5 অর্থাৎ 1.5। তাহলে সম্পূর্ণ সমকোণী ত্রিভুজটার অতিভুজটা হচ্ছে 1.5, তাহলে অবশ্যই এর হাইট কত আসবে, 1.5-এর অর্ধেক, কারণ অ্যাঙ্গেল কত ডিগ্রি, 30 ডিগ্রি। সো এইখান থেকে আমরা কি পেলাম, ভরকেন্দ্রের আদি উচ্চতা 1 মিটার, কিন্তু ভরকেন্দ্রের শেষ উচ্চতা 0.75 মিটার। আদিতেই 1 মিটার উপরে ছিল, আর বর্তমানে 0.75 মিটার উচ্চতায় আছে। তাহলে ভরকেন্দ্র নেমে গেছে একটুখানি, কতটুকু নেমে গেল, কতটুকু নেমে গেল বলো, আগে ছিল কয় মিটার, 1 মিটার, আগে ছিল তোমার 1 মিটার, এবং বর্তমানে সেখান থেকে সরে গেছে, বর্তমানে আছে 0.75 মিটার পরিমাণ। তাহলে 1 থেকে 0.75 বাদ দিলেই তো পাওয়া যাবে কতটুকু তার স্মরণ হলো। সো এটা বসাই দিলেই কিন্তু এই ঘটনার ক্যালকুলেশন থেকে আমরা কৃতকাজের মানটা পেয়ে যাচ্ছি। সো আমরা দুইটা কাজই বের করলাম, স্তম্ভ তৈরির কাজ এবং একে হেলাতে কত কাজ তৈরি হয়েছে। সো এই ম্যাথটা অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে দেখবা, স্পেশালি এই পার্টটা, এখানে আমরা ক্যালকুলেশনটা যেভাবে করছি। তো চলো আমরা নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, আমাদের পরের যে কোশ্চেনটা এখানে আছে দেখো, 1 মিটার ব্যাস এবং 4 মিটার দীর্ঘ একটা সুষম নিরেট সিলিন্ডার, সুষম একটা নিরেট সিলিন্ডার আছে, যাকে আনুভূমিক অবস্থা থেকে খাড়া করতে হবে। তাহলে আগে এটা কি অবস্থায় আছে বলো, আনুভূমিক অবস্থায় আছে। তো ধরে নিচ্ছি যে এটা হলো একটা নিরেট সিলিন্ডার, নিরেট সিলিন্ডার, এবং এই নিরেট সিলিন্ডারটা আনুভূমিক অবস্থা থেকে আমরা কি করতে চাই, একে উলম্ব অবস্থানে নিতে চাই, আমরা উলম্ব অবস্থায় নিতে চাই। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে এই ঘটনায় কত কাজ হবে। তাহলে আবারও সেম জিনিস, তুমি যেহেতু হাইট অবস্থার পরিবর্তন করছো এখানে, তাহলে কাজ হচ্ছে mgh, m হলো এই সিলিন্ডারটার ভর। তো সিলিন্ডারের ভর দেখো কোশ্চেনে দেওয়া নাই, কিন্তু ঘনত্ব দেওয়া, তাহলে আমরা m কে ভেঙে রো ভি লিখতেই তো পারি। দেন রোর জায়গায় ঘনত্ব, ঘনত্ব দেওয়া আছে 1200। আয়তন তোমরা জানো সিলিন্ডারের আয়তনের সূত্র πr² বা πr²L, তাহলে পাই। আর দেখো তার ব্যাস আছে 1 মিটার, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 0.5 মিটার, πr²L সিলিন্ডারের দৈর্ঘ্য। সিলিন্ডারের দৈর্ঘ্য কয় মিটার দেওয়া, 4 মিটার, তাহলে দৈর্ঘ্য আছে এখানে 4 মিটার। সো এটা হলো তোমার কি আয়তনটাও হয়ে গেল। এরপর আসো জি এর মান 9.8 এবং ফাইনালি এইচ। আমরা জানি এইচ হচ্ছে ভরকেন্দ্র যতটুকু সরে গেছে, মধ্যবিন্দু যতটুকু উচ্চতা পরিমাণ সরে গেল। তাহলে আগে দেখতে হবে ভরকেন্দ্র কোথায় ছিল। দেখো ভরকেন্দ্রের আদি অবস্থান এটা, ভরকেন্দ্রের বর্তমান অবস্থান এটা, কোনো অসুবিধা নাই বুঝতে আশা করি। তো ভরকেন্দ্রের যে আদি অবস্থান সেটা এতটুকুন উপরে, আর বর্তমান অবস্থানটা এতটুকুন উপরে। তো চলো বোঝা যাক কোন হাইটটা কতটুকু। দেখো এই মানটাকে আমরা কি নামে ডাকতে পারি, সিলিন্ডারের ব্যাস। এটা কি সিলিন্ডারের ব্যাস, রাইট? তাহলে এটা কি ব্যাসের অর্ধেক পরিমাণ উপরে আছে, তাহলে ব্যাসের অর্ধেক কত,
5, তাহলে এই হাইটটা 0.5 মিটার। এবার এই পাশে তাকাও, এই বাহুটা কি সিলিন্ডারের দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যটা কয় মিটার দেওয়া, 4 মিটার, তাহলে এইটুকু তো তার অর্ধেক, অর্থাৎ এটা হচ্ছে 2 মিটার। তাহলে 0.5 মিটারের ভরকেন্দ্রটা 2 মিটার পরিমাণ উপরে উঠে গেছে, তাহলে এটা সরলো কতটুকু অতিরিক্ত বলো, 2 মাইনাস 0.5। সো এই ঘটনার কৃত কাজ হচ্ছে এটা। তাহলে আমাদের এখান থেকে সিলিন্ডারের এই ম্যাথটাও ডান।